আজকে আমার বিয়ে, ভাবতেই যেন গা কাটা দিয়ে উঠছে। কখনো ভাবতে পারিনি যাকে ভালোবাসবো তাকেই পাবো। হুম, আজ আমার ভালোবাসার মানুষের সাথে বিয়ে হচ্ছে। আমার চেয়ে খুশি এখন আর কেউ নাই। একটা অজানা ছেলেকে তার মেয়ে তুলে দিয়েছেন, যেখানে আমার পরিচয় কেউ জানে না। শুধু ভালোবাসার জন্য আজ আমার মনের মানুষটাকে পাইতেছি। চলুন পরিচয়টা দেই। আমি রাজ। ছোট থেকে একটা অনাথ আশ্রমে বড় হয়েছি। আমি জানি না কে আমার জন্মদাত্রী মা বাবা। বাকিটা পরে জানবেন। গল্পের সাথে থাকুন। বাবা রাজ, তুমি রেডি হয়ে নাও। আঙ্কেল বলল যার মেয়ের সাথে আজ আমার বিয়ে। ও, আপনাদেরকে আঙ্কেলে পরিচয় দেওয়া হয়নি। তিনি বাংলাদেশের নামকরা বিজনেসম্যান, সেরা 10 জনের একজন। বর্তমানে তিনি 1 নম্বরে আছেন। আর হ্যাঁ, তার আর একটা মেয়ে আছে শুনছি। সে নাকি বিদেশে আছে, তার ফুপুর বাসায়। কি এত বলো, কিছুই তো বুঝি না। তেমন কিছু না, পাঠকদের আপনার পরিচয় দিলাম আর কি। কি যে বলো, তুমি পাঠক, আবার কই থেকে আসবে? কিছু না, চলুন আমি রেডি। দেখছেন, আপনাদের সাথে কথা বলতে এদিকে ঝাড়ি খেতে হচ্ছে। আপনারা কেউ ভালো না, খালি চুপচাপ করে গল্প পড়েন আর চলে যান। লাইক কমেন্ট করলে কি হয়? বিয়ে বাড়িতে অনেক বড় বড় লোকরা আসছে, বুঝতেই পারছেন, নামি দামি লোক। তারপর সকল নিয়ম মেনে বিয়ে হয়ে গেল। দেখছে বিয়ে করছি, অথচ মেয়ের নামটাই বলতে ভুলে গেছি। আপনারা একটু বলে দিলেই তো পারতেন। যাকে বিয়ে করছি, আমার বউ, তার নাম হচ্ছে অনন্যা। বাসর ঘরের সামনে দাঁড়িয়ে আছি। কেউ একটু সাহস দে না ভাই। এক বুক সাহস লইয়া বাসর ঘরে ঢুকলাম। আমার ঢোকার আওয়াজ পেয়ে তখন, এই, তোর এতক্ষণ লেগে আসতে? এই তো আইসি বউ, তুমি রাগ করো কেন? আইসে, এখন বউয়ের কথা মনে পড়ছে? কয়টা বাজে দেখছোস? কই কয়টা, মাত্র 11টা বাজতেছে। আমি কতক্ষণ ধরে বসে থাকবো? ও বউ, রাগ করো না গো। চার বলছি, চার। না, ছাড়বো না। বউটা আমার রাগ করে আছে যে, তুমি রাগ না কমালে ছাড়বো না। কমাতে পারি, তবে একটু শর্ত আছে। ওকে রাজি, বলো কি শর্ত? আমাকে কোলে করে চাঁদে নিয়ে যেতে হবে, দুজনে বসে চাঁদ দেখবো। এত মানুষের ভিড়ে কেমন করে নিয়ে যাব? কে কি ভাববে বুঝতে পারছো? আমি কিচ্ছু বুঝি না, তুমি নিয়ে যাবে। না হলে তোমার সাথে আমার কথা নেই, এই বলে দিলাম। ও বউ, রাগ করে না। আমি কি বলছি নিয়ে যাব না? তুমি এত মোটু কেন গো? একটা ময়দার বস্তা। রাগানোর জন্য বললাম। কি বললি? আমি মোটু? ময়দার বস্তা? নামা আমাকে, নামা কোল থেকে বলছি। আমার বউকে আমি কি বলি? তোমার কি? আইসে বউওয়ালা, তুমি আমায় আটার বস্তা বলছো। আমি মোটু? তুমি সাথে কথা বলবো না। কোল থেকে নেমে দোলনায় গিয়ে বসলো। তোমায় রাগালে যে খুব কিউট লাগে গো বউ, তুমি বুঝো না? আমাকে রাগি কি পাও তুমি? তুমি রাগলে তোমার গাল দুটো না লাল টমেটোর মতো লাগে, মনে হয় কাঁচা খেয়ে ফেলি। ও তাই বুঝি, তলে তলে এত কিছু শয়তানি বুদ্ধি তোমার। কই, কি বুদ্ধি? তুমি আর রাগ করে থেকো না গো বউ। একটা যদি গান শোনো তবেই রাগ ভাঙবো, না হলে নাই। আমি তো গান বলতে পারি না, তুই জানো না? আমি শুনতে চাই না, তুমি গান বলবে এখন। কি আর করব, 10টা না 5টা না, একটা মাত্র বউ, তার কি কথা না রেখে কি পারি? ইমরানের গান গাইলাম, শুনবেন কি গাইছি? ওকে। বলতে যে মনে হয়, বলতে তবু দেয় না হৃদয়, কতটা তোমায় ভালোবাসি। চলতে গিয়ে মনে হয় দূরত্ব কিছু নয়, তোমারই কাছে ফিরে আসি। তুমি আমায় এত ভালোবাসো? বাবুটা ভালো গান বলতে পারে বলে জড়িয়ে ধরে একটা ইয়ে দিয়ে দিলাম। আমার লজ্জা করে তাই বললাম না। তুমি খুশি হয়েছো, এতেই অনেক গো। আমি খুশি। তারপর আমার কোলে মাথা রেখে শুয়ে চাঁদ দেখতে লাগলো, আর আমি তাকে দেখতে লাগলাম। কি মায়া ভরা একটা মুখ, সবসময় যেন হাসি লেগে থাকে, শুধু দেখতে মন চায়। চাঁদের আলোয় আরও যেন নিজের সৌন্দর্য বৃদ্ধি পেয়েছে। কোনো পরিচয়ে কোনো অংশে কম হবে না। এই যে মিস্টার, কি দেখো, চাঁদ আজ কত সুন্দর। এই শুনছো কি বলছি? হুম। তুমি এভাবে কি দেখো?
চাঁদ দেখি। কি বলো এসব? আমি চাঁদ কেমন করে হব? কে বলেছে তুমি চাঁদ? চাঁদের চেয়েও তুমি অনেক সুন্দর। চাঁদ মামাও তোমার সৌন্দর্যের কাছে হার মানবে, যা ভাষায় প্রকাশ করতে পারবো না। সত্যি? আমি কি মিথ্যা বলি নাকি? ওকে, আমার সোনা বাবুটা। এই চলো, অনেক রাত হয়েছে, ঘুমাতে হবে তো। আর একটু থাকি না প্লিজ। হুম, না তো, তা হবে না। বেশি রাত করলে শরীর খারাপ করবে তোমার। আচ্ছা যাব, তবে কোলে নিয়ে যেতে হবে। তুমি বলছো আর আমি না নিয়ে পারি? তারপর কোলে নিয়ে নিচে নামলাম। আই, তোমার কষ্ট হলে নামিয়ে দাও। কই কষ্ট হয়? তোমায় এভাবে সারা জীবন রাখতে পারবো? সত্যি রাখবে তো? তুমি যদি চলে যাও আমি কিন্তু মরে যাবো সেদিন। কখনো যাব না তোমায় ছেড়ে, এই জীবন থাকতো তো নয়। অতপর রুমে ঢুকলাম। এই যে, তোমার মতিগতি কিন্তু ভালো লাগছে না। কি বললা? যাও, আমার মতিগতি ভালো না, তুমি যাও। আমার বাবুটা রাগ করে না, দেখো আমি এভাবে বলতে চাইনি। আমি কি কিছু বলছি? যাও তো তুমি। একপাশে শুয়ে পড়লাম। আই, এদিকে ঘোরো না। আচ্ছা বাবা, সরি, আর বলবো না, প্লিজ এদিকে ঘোরো। এমন ভাবে বলতেছে আর একটু হলে মনে হয় কান্না করে দিবে। আমারও কেমন লাগছে, তার কান্না আমারও সহ্য হয় না। তার দিকে ঘুরলাম। কথা বলো না কেন? বুঝেছি রাগ করে আছো, দাঁড়াও তোমার রাগ ভাঙিয়ে দিই। লিপ কিস করে বসলো, কতক্ষণ পরে ছেড়ে দিয়েছে তা আমার অজানা। হাঁপাতে হাঁপাতে, এরকম কেউ করে? যদি মরে যেতাম। আমি থাকতে তুমি মরবে না, যেভাবে করেছি ঠিক সেইভাবেই করব। তুমি ঠিক হয়ে যাবে। তোমার সাথে পারবো না, আমি কথা দিয়ে। গুড নাইট, ঘুমিয়ে পড়ো। ওকে, গুড নাইট। এই, তুমি আমার বুকে কেন মাথা রাখছো? আজ থেকে এখানে প্রতিদিন মাথা রেখে ঘুমাবো, বেশি কথা বলবে না। তোমার এই বুকে শুধু আমিই মাথা রাখবো। আচ্ছা ভাবে, তোমার জায়গা কেউ নিতে পারবে না কোনোদিন। অতপর দুইজনকে ছাড়াই ধরে ঘুমিয়ে পড়লাম। সকালে সকালে উঠে দেখি অনন্যা ভেজা চুলে আয়নার সামনে বসে আছে। মানে কেবল গোসল করে আসলো। দেখতে আরো মায়াবী লাগছে, যেন তাকিয়ে থাকি তার এই মায়াবী রূপের দিকে। কি জানাব, ঘুম ভাঙলো? আমি কিছু না বলে শুধু চেয়ে আছি তার দিকে। এই যে, এভাবে কি দেখো? চোখের সামনে এসে তুড়ি বাজিয়ে, তোমায় দেখি গো, তুমি এত মায়াবী কেন? শুধু দেখতে মন চায়। যা শয়তান। হইছে, আর লজ্জা পেতে হবে না। যাও ফ্রেশ হয়ে আসো। তারপর ফ্রেশ হয়ে এসে নিচে গেলাম। অরণ্য আগেই নিচে গিয়েছে নাস্তা রেডি করতে। শুভ সকাল আঙ্কেল। শুভ সকাল। তা বাবা এখনো কি আঙ্কেল বলবে, না বাবা বলে ডাকবে? ঠিক আছে আঙ্কেল, সরি, আব্বু বলে ডাকবো। হুম, আব্বু বলে ডাকবে আজ থেকে। তারপর নাস্তা করতে বসলাম। তখন আব্বু, সামিয়া কখন আসবে? ও, বলতে ভুলে গেছি, ওরা কিছুক্ষণ পর আসবে। বাবা, তুমি যদি ওদের পিক আপ করে আনো তাহলে ভালো হয়। আমি কাজের জন্য বাইরে যাব, আসতে দেরি হবে আমার। ঠিক আছে আব্বু, কিন্তু চিনব কি করে ওদের? আচ্ছা আগে খাও তো, সামিয়ার ছবি আছে আমার কাছে, পরে দেখে নেবে। তারপর নাস্তা করলাম। আঙ্কেল কাজের জন্য বাইরে গিয়েছে। আমিও গাড়ি নিয়ে এয়ারপোর্টের দিকে যেতে লাগলাম। আর পৌঁছে গেলাম সেখানে। এখানকার ম্যানেজারের সাথে কথা বলে জানতে পারি আর 10 মিনিট পর ল্যান্ড করবে প্লেন। অপেক্ষার প্রহর শেষ হলো। অবশেষে ওনারা আসতেছে, মানে সামিয়া আর খালা খালুরাও আসতেছে। আমি তাদের কাছে গেলাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তোমায় তো চিনলাম না। আঙ্কেল, আমি রাজ, অনন্যার হাজবেন্ড। আপনাদের পিক আপ করতে আসছি। তুই কেন আসছিস? আব্বু কই? আঙ্কেল কাজের জন্য আসতে পারিনি, তাই আমি আসছি। হচ্ছে কি সামিয়া, সম্পর্কে তোমার দুলাভাই হয়, সম্মান দিয়ে কথা বলো। এর মতো ছোট লোকদের আমার চেনা আছে। আল্লাহই জানে আপু এই ছোট লোককে কি দেখে পছন্দ করছে। বাবা, তুমি ওর কথায় কিছু মনে করো না। ছোট থেকে জেদি, মা মরা মেয়ে তো, বুঝতেই পারছো। না, আমি তেমন কিছু মনে করিনি, ছোট মানুষ। আয় ছোট লোক, যা গাড়ি নিয়ে আয়। এখানে কি দাড়ি করিয়ে রাখবি? মোহনা, তুমিও শুরু করেছো। তোমায় দেখেই তো তোমার বাচ্চারা শিখবে, কিন্তু তুমি এসব, ছি ছি। আমি গাড়ি নিয়ে তাদের কাছে গেলাম। তাদের সব কিছু গাড়িতে তুললাম। তারা গাড়িতে বসলো। বাবা, তুমি কিছুই মনে করো না, এরা একটু এরকমই। না না, কিছু মনে করিনি। এদের কথা শুনে মনে হলো এই লোকটা বাদে এরা দুইজনই জেদি আর অহংকারী খুব।
আর সামিয়া জানলো কি করে আমি ছোট লোক? তাহলে ফ্ল্যাশব্যাকে শুনুন। আমি একটা অনাথ আশ্রম থেকে বড় হই। তো একদিন বিকালে হাঁটতে বের হইছি, তখন একটা ছেলে সামিয়ার ব্যাগ চুরি করে। আমি ঠিক সেই দিক দিয়ে যাইতেছিলাম, আর ছেলেটা আমার কাছে এসে ধরা খায়। আমি তার কাছ থেকে ব্যাগ উদ্ধার করে সামিয়াকে দিতে যাব, তখন এই নিন আপা আপনার ব্যাগ। ছি ছি, গায়ে কি দুর্গন্ধ, যেন দম বন্ধ হয়ে আসছে। আমি কি বলবো, আজকালকার যুগে পোশাক দেখে মানুষ মানুষ বিবেচনা করে। আমার গায়ে ছিল না ভালো কোনো কাপড়, ঢিলা ঢিলা প্যাক শার্ট। কিছু বের করিসনি তো আমার ব্যাগ থেকে? গরিব হতে পারি তাই বলে চোর নই। আই ছোট লোকের বাচ্চা, আমার এটিএম কার্ড কই? দে, জলদি কার্ড বের কর। আমি তো তার কথা শুনে ইতিমধ্যে অবাক। দেখুন ম্যাডাম, ওখানে কোথাও আছে, আমি আপনার কার্ড নেইনি। ছোট লোকের বাচ্চা, বেশি পেঁচাল পারিস তাই না? আমি মনে হয় কিছু বুঝি না। এই লোকটাও মনে হয় তোদের দলের। না হলে আমার এটিএম কার্ড কই গেল? তুই নিয়েছিস, জলদি বের কর। ইতিমধ্যে অনেক লোক জড়ো হয়ে গিয়েছে। কি হয়েছে আপু? এই ছেলেটা কিছু করছে? আমার ব্যাগ ছিনতাই করেছে, এটিএম কার্ড নিয়েছে, এখন দিচ্ছে না। এই কুত্তার বাচ্চা, ভালোই ভালোই বের করে দে। দেখুন আমি কিছু নেইনি। তুই দিবি না তো? দাঁড়া। কি রে, কেমন দিলাম তোকে? আপনি এইরকম কেন করলেন? কি করছি আমি? তুই কিছু করিসনি, যা করার আমি করেছি। আমার কিছুই হারায়নি। তুই আমার ব্যাগ এনেছিস কেন? আর দ্বিতীয়ত, আমার মুখের উপর কথা বলেছিস। এর কথা শুনে বুঝতে পারলাম খুব অহংকারী আর গরিবদের একদম সহ্য করতে পারে না। আমি কোনো রকমে উঠে চলে আসলাম অনাথ আশ্রমে। আপনাদের সাথে কথা বলতে বলতে বাসায় আসলাম। আয় ছোট লোকের বাচ্চা, এগুলো নিয়ে আয়। ওরা সবাই চলে গেল, আর এও বুঝলাম অনন্যার খালু তার খালাকে খুব ভয় পায়। আমি গাড়ির ডিগি খুলে তাদের লাগেজগুলো নিয়ে গেলাম। দূর থেকে কেউ একজন ঠিকই দেখছে। তাদের রুমে লাগেজগুলো দিয়ে আসবো, তখন দেখছো খালা, এই ছোট লোককে এই কাজে কেমন মানিয়েছে? রে, ঠিক বলেছিস, ভালোই হবে। একে তোর বাড়ির কাজের লোক বানিয়ে রাখ। বেকার বেকার এত কাজের লোক রাখার দরকার কি? ঠিক বলছো। তাদের কথা শুনে মনটা খুব খারাপ হয়ে গেল। আজ গরিব বলে এত কথা শুনতে হবে। আর দূর থেকে ঠিকই একজন সবকিছু দেখছে আর শুনছে। আমি আমার রুমে আসলাম। আমার রুম বলতে অনন্যার রুমে। এই, তোমাকে সামিয়া আর খালা এত কথা বললো, তুমি কেন কিছু বললে না? তারা তো ঠিকই বলছে, গরিবদের রাজভোগ খাওয়া অধিকার নেই। তাদেরই আমি সরি বলছি, তুমি মন খারাপ করে থেকো না। কই মন খারাপ করলাম, ঠিকই তো আছি। আমি জানি বলতে হবে না কখন তোমার কেমন লাগে। এরপর থেকে যদি তারা কিছু বলে ছেড়ে দেবে না, বুঝলে? ভুলে যাবে না তুমি এই বাড়ির জামাই। গো বউ। আচ্ছা চলো কিছু খেয়ে আসি। আচ্ছা চলো, আমারও খুব ক্ষুধা লাগছে, তাই আর না করলাম না। খাওয়ার সময় আমি যখন চেয়ারে বসতে যাব, তখন হ্যাঁ ছোট লোকের বাচ্চা, তোর সাহস কি করে হয় এখানে বসে খাওয়ার, তাও আবার আমাদের সাথে? যা, নিচে গিয়ে বসে খা। সামিহা, ভালোভাবে কথা বল, তোর বড়, সম্মান দে। আমি উঠে আসতে যাব, তখন অনন্যা হাত ধরে আবার বসে দিল। কিরে, ক্ষমা চা তাড়াতাড়ি। আমি চাইবো এই ছোট লোকের কাছে ক্ষমা? তুই ভাবলি কি করে আপু? অনন্যা ছাড়ো তো এসব। আমি গেলাম, আমার খিদা নাই, তুমি খেয়ে নাও। রুমে চলে আসলাম। তুই কি দেখে এই ছোট লোকটাকে বিয়ে করলি? জাস্ট শাট আপ। ভুলে যাব তুই আমার বোন যদি রাজের সম্পর্কে আর একটা বাজে কথা বলেছিস। তারপর কিছু খাবার নিয়ে রুমে আসলো। আমি আনমনে ভাবছি, এখানেও মনে হয় শান্তি পাবো না। কি দোষ করছি আমি? ছোট থেকে শুধু ছোট লোক ছোট লোক। আমরা কি মানুষ না? জবাব দাও খোদা, জবাব চাই তোমার কাছে। পিছন থেকে যে কেউ ডাকছে, আমার তা খেয়ালই নেই। আই, কোথায় চলে গেলে? কিছু কি বললে? তোমায় কখন থেকে ডাকছি, মন খারাপ করে থেকো না প্লিজ। কে বললো আমি মন খারাপ করে আছি? আমি জানি তো তুমি মজ খাবে, তবুও ভাঙবে না। কি বললে তুমি? ঠিকই তো, আর মন খারাপ করে থাকতে হবে না। এই নাও, খেয়ে নাও। না, আমার খিদে নেই, তুমি খেয়ে নাও। তুমি না খেলে আমিও খাবো না। আমার খেতে ইচ্ছে করছে না, তুমি খেয়ে নাও। তা বললে হবে না, খেতে হবে তোমায়। জোর করে খাইয়ে দিল। বউয়ের হাতে খাওয়ার মজাই আলাদা। বিয়ে করে জেনে নিয়েন, আমি আর অনন্যা একে অপরকে খাইয়ে দিচ্ছি, আর দূর থেকে একজন রাগে ফুসতেছে। ছোট লোককে আবার আধিক্যতা দেখানো হচ্ছে। তোদেরকে কখনো একসাথে থাকতে দিব না। এই ছোট লোকের বাচ্চাকে তো আমার দেখলেই গা শিউরে ওঠে।
পরের দিন সকালে আমি নাস্তা করে উপরে সিঁড়ি দিয়ে উঠছি। এই যে রাজ ভাইয়া, বলো। আমার রুমে একটু আসবে, দরকার ছিল। কি বলো আগে, তারপর? আসলে সেদিনের ব্যবহারের জন্য সরি। কি ব্যাপার, আজ সূর্য কোন দিক থেকে উঠলো? মনে মনে ভাবছি। বললাম তো সরি, ক্ষমা করে দাও না। কান্না করো না তো। তুমি তোমার ভুল বুঝতে পারছো, এটাই অনেক। আমি চলে আসতে যাব, তখন আবার ডাক দিল। তুমি কি ফ্রি আছো? তেমন তো কোনো কাজ নেই। তাহলে আমার রুমে আসো, বসে গল্প করি। না থাক, আমার গল্প করা লাগবে না। ও বুঝেছি, আমায় ক্ষমা করো নাই। ক্ষমা করলে আর ফিরিয়ে দিতে পারতে না। মারো মুঝে, ইমোশনাল ব্ল্যাকমেইল মেয়েরা একটু ভালো পারে। তুমি এখানে বসো, আমি কফি বানিয়ে আনছি। উঠে গিয়ে দরজা আটকিয়ে দিল। এই কি করছো তুমি? তুই কি করে ভাবলি আমি তোর মতো ছোট লোকের কাছে ক্ষমা চাইব? মানে কি বলতে চাইতেছো তুমি? এই তুমি এরকম করছো কেন? হেল্প হেল্প, কেউ কি আছো? আমায় বাঁচাও প্লিজ। খালা খালু বাড়িতে ছিল, তারা আওয়াজ অনুসরণ করে দেখে সামিয়ার ঘর থেকে আসতেছে। মা, তোর কি হয়েছে? দরজা খোল। সামিয়া গিয়ে দরজা খুলে দিল। খালা আর খালু সামিয়ার এইরকম অবস্থা দেখে অবাক, সাথে আবার আমাকে এই রুমে। তখন আঙ্কেল আর অনন্যা আসলো, এসে সামিয়ার এইরকম অবস্থা দেখে বলল, এই তোর এরকম অবস্থা কেন? আপু বাঁচাও আমায়, এই নরখাদকের হাত থেকে বাঁচাও আমায়। রাজ তোর এই অবস্থা করেছে মানে কি বলতে চাইছিস? আপু বিশ্বাস কর, আমি একা রুমে বসে গান শুনতেছি, রাজ ভাইয়া এসে দরজা বন্ধ করে। আমি সামিয়ার কথা শুনে বাক প্রতিবন্ধী হয়ে গেলাম। সবকিছু এত তাড়াতাড়ি হচ্ছে যে আমার বলার বাহিরে। একটা মেয়ে কতই না অভিনয় করতে পারে। অনন্যা আমার কাছে এসে, সামিয়া যা বললো তা কি সব সত্য? বিশ্বাস করো আমি এসব কিছু করিনি। অনন্যা, এই ছেলে মিথ্যা বলছে। আমি নিজেই ধাক্কা দেওয়ার আওয়াজ শুনছি। এসব মিথ্যা, আমি কিছু করিনি। সামিয়া তো আমায় বলতে না দিয়ে। কত আর মিথ্যে বলবি তুই? তুই তোর দেহের প্রতি লোভ, আমায় বলতে পারতি। আমি কি করব ভেবে পাচ্ছি না, আমার কথা কেউ বিশ্বাস করছে না। ছি ছি, তোমায় ভালো ছেলে ভেবেছিলাম, আর তুমি এরকম একটা লম্পট ছেলে। অনন্যা বিশ্বাস করো আমি এসব কিছু করিনি। অনন্যার হাত ধরে, তোর মতো ছেলে আমার হাত কোন সাহসে ধরিস? আর কি বললি তুই? কিছু করিসনি? তুই সামিয়াকে ধর্ষণ করতে চাসনি? নিজের চোখে দেখেও কি করে বিশ্বাস করবো তোকে? আপু এত কথা না বলে পুলিশকে ধরিয়ে দে। ছি বাবা, তোমার কিছু না থেকেও শুধু মেয়েটার মুখের দিকে চেয়ে তোমার হাতে তুলে দিলাম, আর তুমি আমার ভয়ে কুড়ার মারলে। আমি নিশ্চয় ভয়ে সব শুনে যাচ্ছি। কি বা বলবো যার জন্য এই বাড়িতে আছি, সেই তো ভুল বুঝলো, আমি ধর্ষক বানিয়ে দিল। পুলিশ আসলো। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। এ ছেলেকে ধরে নিয়ে যাও। বিশ্বাস করো অনন্যা, আমি এসব করিনি। আমার কথা একবার বিশ্বাস করো। তোর কি শুনবো রে? এই তোর কি শুনবো? আর যেন কোনোদিন না দেখি তোর এই মুখ। যদি সামনে আসিস সেদিন আমার মরা মুখ দেখবি তুই। আর তোকে আমি খুব তাড়াতাড়ি ডিভোর্স পেপার দিয়ে দিব। একটা কথা, আজ আমি কোনো অপরাধ না করে যে অপবাদ পেয়েছি তা কখনো ভুলবো না। আর যেদিন তোমার ভুল বুঝতে পারবে, হাজারো খুঁজলে আর খুঁজে পাবে না। তুমি ডিভোর্স চাইতেছো না, খুব তাড়াতাড়ি আমি দিয়ে দিব। কান্না করে বললাম, অফিসার নিয়ে যান এই ধর্ষণকারীকে। এর মুখ আমি আর দেখতে চাই না। নিয়ে যান, আর উপযুক্ত শাস্তি দিবেন। চিন্তা করবেন না ম্যাডাম। আমায় নিয়ে জিভে তুললো, শেষবারের মতো দেখে নিলাম। অনন্যার মুখটা কান্না করছে, সে জিপ থেকে নেমে লকআপে পড়লো। তোর তো দেখি খুব সাহস, বড়ও খাবি ছোটও খাবি, বাহ বাহ। বিশ্বাস করুন স্যার, আমি এসব করিনি। কি বলতে চাইছিস তুই? তুই ধর্ষণ করতে চেষ্টা করিস নাই? না না না, আমি ধর্ষক নই। আমাকে আর বলতে না দিয়ে মারতে লাগলো। খুব সাহস তোর না? হ্যাঁ, ছোট লোকের বাচ্চা বড় লোকের মেয়ের দিকে চোখ তুলে তাকাস? আজ তোর রেপ করা বের করছি। আমায় শুধু মারতেছে আর চিৎকার করছি, নীরবে চোখে জল ফেলতেছি। আমি ধর্ষক নই। মায়ের চোটে আমার জ্ঞান হারিয়েছি। যখন জ্ঞান ফিরল, কিরে তোর জ্ঞান ফিরেছে? পানি পানি, একটু পানি হবে? কুত্তার বাচ্চা, তোর কোনো পানি নেই। আগে স্বীকার কর তুই ধর্ষণ করতে চাইছিস। না না না, আমায় আবার মারা শুরু করলো। আবার জ্ঞান হারালাম। কাল রাত থেকে মারতেছে, মনে হয় রুহু বের হয়ে আসবে এখনই। সন্ধ্যায় জ্ঞান ফিরল। পুলিশ অফিসাররা বলা বলি করছে। আচ্ছা ওকে, যা ছেড়ে দে,
একজন অফিসার এসে আমায় থানার বাইরে ছেড়ে দিল। অন্ধকার নেমেছে, কিছুই বুঝতেছি না কোন দিকে যাব। খুব পানি তেষ্টা পেয়েছে। সামনে একটা রাস্তা, উপরে একটা নলকূপ দেখতে পেলাম। যখন রাস্তা পার হব, হঠাৎ একটা গাড়ি। আমাদের প্রেমের কথা চ্যানেলটির সকল প্রকারের পাঠ গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। একজন অফিসার এসে আমায় থানার বাইরে ছেড়ে দিল। অন্ধকারে নেমেছে, কিছুই বুঝতেছি না কোন দিকে যাব। খুব পানি তেষ্টা পেয়েছে। সামনে একটা রাস্তা, উপরে একটা নলকূপ দেখতে পেলাম। যখন রাস্তা পার হব, হঠাৎ একটা গাড়িটা এসে আমায় ধাক্কা দেয়। চোখ বুজে যায়, আমার আর কিছু মনে নেই। আমি অজ্ঞান হয়ে যাই। যখন জ্ঞান ফিরল, তখন চার দেয়ালের মাঝে নিজেকে আবির্ভূত করি। বোঝার চেষ্টা করছি আমি এখন কোথায় আছি। তখন কানে একটা কথা বেজে উঠল, তুই ধর্ষক, তোর বেঁচে থাকার অধিকার নেই, দূর হয়ে যা আমার সামনে থেকে। না না, আমি ধর্ষক নই। চিৎকার করি জোরে, আবার জ্ঞান হারাই। যখন আবার জ্ঞান ফিরল, তখন একই কথা শুনতে পাই, আমি ধর্ষক। কান চেপে ধরে না, আমি ধর্ষক নাই, চুপ করো। বাবা, শান্ত হও তুমি। তোমার নাম কি বাবা? আর কেনই বা তুমি রাস্তায় এভাবে ঘুরে বেড়াচ্ছ? আমার নাম রাজ। তোমার বাসা কোথায়? আর পরিবারে কে কে আছে? আসলে আমার পরিবার বলতে কেউ নেই। আমি ছোট থেকে অনাথ আশ্রমে বড় হয়েছি। ও, তোমার কি হয়েছে? বারবার ধর্ষক ধর্ষক বলতেছো। আর তোমার সারা গায়ে কিসের এত দাগ? আবার ধর্ষক কথা শুনে জ্ঞান হারাই। ডাক্তার, ডাক্তার কি হয়েছে এনার? একটু দেখেন তো। তেমন কিছু না স্যার, উনি মনে হয় মানসিক ভারসাম্য হারিয়েছি, যার জন্য বারবার অজ্ঞান হয়ে যাচ্ছি। ঘুম পারলে সবকিছু ঠিক হয়ে যাবে। কখন যেন জ্ঞান ফিরেছে। চারিদিকে শুধু অন্ধকার, মানে রাত হয়েছে। কয়টা বাজে তা আমার অজানা। তার কিছুক্ষণ পর ভোরের আলো ফুটতে লাগলো, মানে সকাল হবে। আমাকে নড়ে উঠতে দেখে সেই ভদ্রলোক জেগে উঠল। বাবা, তোমার জ্ঞান কখন ফিরেছে? এই তো আঙ্কেল, কিছুক্ষণ আগে। এখন কেমন লাগছে তোমার? আগের চেয়ে ভালো। আচ্ছা, তুমি ফ্রেশ হয়ে নাও, আমি নাস্তা নিয়ে আনতেছি। আঙ্কেল চলে গেল। সত্যি এনার মতো মানুষ হয় না। রক্তের কোনো সম্পর্ক নেই, না আমার সম্পর্কে সবকিছু জানে, তবু যেন নিজের সন্তানের মতো করে সব দায়িত্ব বহন করছে। আঙ্কেল, আপনি এত কষ্ট কেন করছেন? তুমি বুঝবে না বাবা। আচ্ছা আঙ্কেল, আমি এখানে কতদিন ধরে আছি? 1 সপ্তাহ পর তোমার জ্ঞান ফিরছে। কি এতদিন? তাও আমার জন্য কষ্ট করছেন? তোমার জন্য না বাবা। আমার জন্য না মানে? তাহলে আপনি এত কিছু করলেন কেন? তোমায় দেখে কেমন যেন আমার একটু অদ্ভুত অনুভূতি হতে লাগলো। কেউ যেন বলছে, আব্বু আমায় বাঁচাও। আর যে কথাটা বলছে সেটা কেউ না, আমার ছোট ছেলে রোহিত। আপনার ছেলে এই কথা বলছে? কই সে? না মানি, সে অনেক আগে হারিয়ে গিয়েছে। সরি আঙ্কেল, আমি জানতাম না। আচ্ছা, তুমি খেয়ে নাও। আমি নাস্তা করে নিলাম, আঙ্কেলও করলো। আচ্ছা বাবা, এরপর তুমি কোথায় যাবে? জানি না আঙ্কেল, তবে যেতে তো হবে। কোথাও না কোথাও জায়গা করে নিব নিজের থাকার। তার মানে এখন তুমি রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াবে? যদি তুমি চাও তো আমার সাথে যেতে পারো আমার বাসায়। না, আপনি আমার জন্য অনেক করছেন, আর কষ্ট দিতে চাই না। ধুরবোকা, মনে করো আমি আমার ছেলের জন্য করছি। তুমি কি হতে পারো না আমার ছেলে? এটা কি বলছেন? আপনি আমার সম্পর্কে তো কিছুই জানেন না। জানতে হবে না, আমি যা বোঝার বুঝেছি। বাবা বলে ডাকতে পারবে না? আব্বু। বোকা ছেলে, কান্না করো না তো। আমি ডাক্তারের কাছ থেকে আসতেছি, তুমি থাকো। ডাক্তার, দেখুন তো আর কিছু সমস্যা আছে কি না। না চৌধুরী মশাই, সব ঠিক আছে, আপনি চাইলে নিয়ে যেতে পারেন। আর হ্যাঁ, ওনার কিন্তু রেস্টের প্রয়োজন আছে। আঙ্কেল, মানে সেই ভদ্রলোক আমার সব দায়িত্ব নিজেই বহন করলেন। কি করে ওনার কথা ফেলে দেই? তাই ওনার সাথে ওনার বাসায় যাচ্ছি। আচ্ছা আঙ্কেল। আঙ্কেল কি, আব্বু বলে ডাকতে পারিস না? আচ্ছা আব্বু, বলছি যে আমরা কোথায় যাচ্ছি? তোমার বাসা, রাজশাহীতে যাচ্ছি। ও, বাড়িতে আর কে কে আছে? তোমার বড় একটা বোন আর ভাইয়া আছে, সেখানে যাই, তারপর সব বলবো। আচ্ছা, আমার খুব ঘুম পাচ্ছে, তাই গাড়িতে ঘুমিয়ে পড়েছি। আমার জন্য কি আনছো? তোমার জন্য একটা সারপ্রাইজ আছে মামুনি। কারা যেন কথা বলছে,
তাদের কথা শুনে আমার ঘুম ভাঙলো। চারদিকটা ভালো করে একবার দেখে নিলাম। বিশাল বড় একটা বাড়ির সামনে গাড়ি দাঁড় করালাম। বাড়ি যেন নয়, একটা রাজপ্রাসাদ। আব্বু আর একটা মেয়ে কথা বলছে। কে এই মেয়ে? বাবা, নামো গাড়ি থেকে। কে এটা আব্বু? পরে বলবো, অনেক দূর থেকে আসি, আগে জিরাতো তো দিবি। আমাকে বাড়ির ভিতরে নিয়ে গেল। এটা বাড়ি না কোনো রাজপ্রাসাদ? কি দেখেন এমন করে? এত বড় বাড়ি কি আপনার? এই বাড়িটা আমাদের। আসুন আপনার রুম দেখিয়ে দিই। চলুন। আমায় একটা রুম দেখিয়ে চলে গেল। আমি ফ্রেশ হয়ে নিলাম। তখন আবার খেতে ডাকলো। খেয়ে আবার রুমে এসে দিলাম ঘুম। এই যে উঠুন, আর কত ঘুমাবেন? আমি ফ্রেশ হয়ে নিচে গেলাম। সেখানে অনেকেই বসে আছে, মানে আড্ডা দিচ্ছে। আব্বু, তোমায় এ কেন আব্বু বলে ডাকছে? কে ও? রাজ, বসো, পরিচয় করে দিই। এই যে দেখছো, ইনি হচ্ছে তোমার মা, এ হচ্ছে সাথী, তোমার আপু। ও আচ্ছা, তুমি যে বললে তোমার আরেকটা ছেলে আছে, সে কই? হিমেল, সে তো আমাদের সাথে থাকে না অনেক বছর ধরে। ও আচ্ছা। এসব বাদ দাও এখন, বলো তো তোমার কি হয়েছিল? বিয়ে থেকে শুরু করে বাকি সব কিছু বললাম। আপনারা তো জানেন, তাই আর বললাম না। তুমি কিছু না করেও আজ অপরাধী। কি করব, মাথার উপর তো আমার আর ছাদ নেই যে সেখানে শান্তি থাকবো। ছোট থেকে অনাথ আর ছোট লোক বলে সবাই গালি দেয়। কি দোষ আমার? ছোট থেকে রাস্তায় বড় হলাম। বড় হয়ে যে একটু সুখের দেখা পাবো, তখন আরেক বিপত্তি। আমাদের মতো ছেলেদের কপালে মনে হয় সুখ জিনিসটা লেখা নেই। কে বললো বাবা তুমি গরিব এতিম? আজ থেকে তুমি আমার ছেলে, আমাকে আম্মু বলে ডাকতে পারবি না? আম্মু। বোকা, আর কাঁদতে হবে না, চলো খেয়ে নিবে। খেয়ে নিজে রুমে আসলাম। ভাবতেই যেন গা শিউরে উঠছে। একটা পরিবার পাবো কখনো ভাবিনি। পরের দিন সাথী আপু আসলো। কি করে ভাইটা? এই তো আপু, বসে আছি। আসো আড্ডা দিই, কিছু ভালো লাগছে না। আপু আর আমি বসে আড্ডা দিতেছি, এমন সময় জিজ্ঞাসা করলো, আচ্ছা ভাই, ভাবির সাথে তোর কেমন করে পরিচয়? একবার তো বললিও না। আচ্ছা তাহলে শোন। আমি একদিন রাস্তা দিয়ে হাঁটতেছি। খুব জোর গতিতে একটা গাড়ি আসতেছে, আর অনন্যা রাস্তার পাশে দাঁড়িয়েছিল। তা দেখে আমি গিয়ে অনন্যাকে সরিয়ে দেই, আর তখন আমি পড়ে যাই, আর অনন্যা আমার উপরে পড়ে। ভাগ্য ভালো কিছু হয়নি। কিছু বুঝে ওঠার আগে বিরাট শব্দ হয়। হ্যাঁ, গাড়িটার ব্রেক ফেল করছিল। ঠাস ঠাস করে থাপ্পড় খাইছি দুইটা। এই ছোট লোকের বাচ্চা, তোর সাহস কি করে হয় আমাকে ধাক্কা দেয়? আসলে আমি সরি, ইচ্ছে করে দেইনি। তোদের মতো ছেলেদের জানা আছে, মেয়ে দেখলেই শুধু ভাব দেখাতে আসিস। রাগ দেখিয়ে চলে গেল। এই জন্য কারো উপকার করতে নেই। উপকার পেয়ে উপকারীর পায়ে লাথি মারে। আমি সেখান থেকে চলে আসলাম, কারণ আজকে আমার কলেজের প্রথম দিন। তাই আমি আর কারোর সাথে ঝগড়ায় জড়াতে চাই না। কলেজের গেট দিয়ে ঢুকে সোজা নিজের ক্লাসে লাস্টের একটা বেঞ্চিতে বসলাম। আমার ভালো পোশাক না থাকায় যা ছিল সেটাই গায়ে দিয়ে কলেজে আসছি। তখন ক্লাসে একজন প্রবেশ করলো। সে আর কেউ না, অনন্যা। মানে সেও আমার সাথে পড়ে অনার্স প্রথম বর্ষে। অনন্যা আমার দিকে কেমন একটা যেন রাগী লুক নিয়ে তাকিয়ে আছে। আমি আর সেদিকে না তাকিয়ে ক্লাসে মনোযোগ দিলাম। অনেক কষ্টে এতদূর পর্যন্ত এসেছি, হাল ছেড়ে দিলে চলবে না। স্যার ক্লাস নিয়ে চলে গেল। আমি বকুল গাছের নিচে বসে আছি। এই, তুই এখানে কেন? কেন আবার? পড়তে আসছি। আমি ওটা বলিনি, তুই আমাদের আড্ডার জায়গায় কেন? অন্য কোথাও গিয়ে বস। এখানে কি আপনার নাম লেখা আছে, যেই জায়গা আপনার? তোকে এত কৈফিয়ত দিব নাকি? হ্যাঁ, এখান থেকে উঠ। আমি উঠে আসলাম। চর খাওয়ার কোনো ইচ্ছা নাই। বাকি ক্লাস করে বাসায় আসলাম। বাসা বলতে তো নেই, একটা অনাথ আশ্রমে বড় হয়েছি, সেখানেই আসলাম। তোমার পড়ালেখা কেমন চলছে বাবা? অনাথ আশ্রম, যিনি দেখাশোনা করেন লোকটা আসলেই খুব ভালো। ওনার কোনো সন্তান না থাকায় আমায় সন্তানের চোখে সবসময় দেখে। আঙ্কেল, আপনাদের দোয়াই ভালোই আছি। ভালো করে পড়াশোনা করবে, আর কিছু লাগলে বলবে। জি আচ্ছা। আপনারা আবার ভাবতে পারেন পড়াশোনা করা আবার চলাচল করা তো অনেক খরচ। আমি 2টা টিউশনই করাই, সেখান থেকে যা হয় তা দিয়ে চলে আমার। পরের দিন কলেজে ক্যাম্পাসে বসে আছি, তখন হাই, আমি রেজওয়ান। আর তুমি? আমি রাজ। কোন ক্লাসে পড়ো? অনার্স প্রথম ইয়ার। আপনি? আমিও তো বন্ধু হতে পারি? আচ্ছা, হতে পারেন, সমস্যা নাই। ওকে, আজ থেকে বন্ধু, কিন্তু তুই করে বলতে হবে। আচ্ছা ঠিক আছে। তোর ফোন নাম্বার দে। ভাই, আমার ফোন নাই রে। আচ্ছা ঠিক আছে, চল, ক্লাস শুরু হবে। 2 বন্ধু লাস্টে বসে সব ক্লাস শেষ করলাম।
আচ্ছা বন্ধু থাক, আমার বাসায় যেতে হবে না। এখনই যাবি? যেতে হবে, বাই। চলে গেল সে। মুই আর থাইকা কি করবো, মুইও যাই। দেখ দোস্ত, খ্যাতটা আসতে না আসতে বন্ধু বাতিয়ে ফেলেছে। তাই তো দেখছি। চল আজ একটু মজা লই। চল। কিরে ফকিরনি, আসতে না আসতে বন্ধু বানিয়েছিস? মিষ্টি চিরকুটটা দে। এই নে। এই খ্যাত শোন, এইটা গিয়ে ওই মেয়েকে দিবি, যা তো। আমি ভয় ভয় নিয়ে নিলাম যে রাগী মেয়ে বাবা না জানি কি করে। যাকে দেখিয়ে দিল সে আর কেউ না, অনন্যা ছিল। এই যে আপু শুনছেন? বল, কি বলবি? এই নিন, এটা রাখুন। কি এটা? থাপ্পড় খা, বেয়াদব ছেলে। তুই কোন সাহসে আমাকে লাভ লেটার দিয়েছিস? এটা আমি লিখি নাই, আপনার বান্ধবীরা দিছে। পিছনে ঘুরে দেখি কেউ নাই, বুঝতে বাকি নেই উল্লু বানাইছে। দেখে নিমু। পেছনে তো কেউ নেই, যা সামনে থেকে সর। আয়নায় নিজেকে কখনো দেখেছিস? হ্যাঁ, তারপর আসিস। কিছু বুঝলাম না। থাক, আর বুঝতে হবে না। খাইয়া দাইয়া তো আমার আর কাজ নাই। আবার সেই ফুটপাত দিয়ে হাঁটছি, হঠাৎ কি যেন ধাক্কা দিল। আমার আর কিছু মনে নেই। আরে ভাই, আমারে না, সামনে থাকা এক ব্যক্তিরে দিছে। আমি গিয়ে যাকে দেখলাম মাথায় আকাশ ভাঙবে মনে করছেন, সেটা আর কেউ না, অন্না ছিল। প্রচুর ব্লাড বের হচ্ছিল। হাসপাতাল কাছে থাকায় তাকে নিয়ে খুব তাড়াতাড়ি হাসপাতালে যাই। ডাক্তার তাকে নিয়ে জরুরি বিভাগে গেলেন। ডাক্তার, ওনার এখন কেমন অবস্থা? আপাতত 1-2 ব্যাগ রক্ত লাগবে। রক্তের গ্রুপ কি? ও পজিটিভ লাগবে। আমাদের এইখানে এই রক্তের গ্রুপ এই মুহূর্তে নেই। যা করো তাড়াতাড়ি করেন, না হলে রোগীকে বাঁচানো যাবে না। এখন কি অনন্যার পরিবার আসার অপেক্ষায় থাকবো, নাকি আমি রক্ত দিব? আপনি আমার রক্ত নিন, আমার রক্ত ও পজিটিভ। ওকে, তাড়াতাড়ি চলুন। তারপর 2 ব্যাগ রক্ত দেওয়ার ফলে আমি খুব ক্লান্ত অনুভব করি। কিছুক্ষণ পর, কে তুমি বাবা? এভাবে আমার মেয়ের জীবন বাঁচালে? এটা মনে হয় অনন্যার বাবা। কে আপনি আঙ্কেল? আপনাকে তো ঠিক চিনলাম না। তুমি যাকে একটু আগে রক্ত দিলে, আমি তার আব্বু। ও, এখন কেমন আছে অনন্যা? এখন ভালো আছে, আর তোমার সাথে দেখা করতে যাচ্ছে। যদি একটু কষ্ট করে দেখা করতে। ঠিক আছে, চলুন। আমি অনন্যার কেবিনে গেলাম। আঙ্কেল আসেনি, আমি একাই গেলাম। এখন কেমন লাগছে আপনার? কিন্তু তুই এখানে কেন? যা, ভাগ এখান থেকে। অনন্যা, আমার কথাটা তো শুনবেন। তোর মুখ আমার দেখতে ইচ্ছে করছে না। আমি নীরবে দাঁড়িয়ে আছি। কি হলো, তোর কথা কানে যায় না? কুত্তা। আমি চলে আসলাম। সত্যি বলতে অনেক খারাপ লাগলো। আরো অনেক কথা শোনালো, সেগুলো আপনাদের শুনতে হবে না। অপরদিকে, কি হলো আপু? কে আমার জীবন বাঁচালো? তাকে ডাকো না। কি বলিস? একটু আগে যে ছেলেটা তোর কাছে আসলো, সেই তো রক্ত দিয়েছে আর এখানে আনছে। কি বলো তুমি? কেন, কিছু হয়েছে নাকি? না, তেমন কিছু না, তুমি এখন যাও। এটা কি করলাম আমি? রাজ কি তাহলে আমাকে বাঁচালো আর তাকে অনেক কথা শোনালাম? না, আর ভাবতে পারছি না। 2 দিন পর অনন্যাকে তার বাড়িতে আনা হলে এখন সে আগের থেকে অনেক সুস্থ। আজ আমি 1 মাস পর কলেজে যাচ্ছি। গেট দিয়ে যখন প্রবেশ করব, আমাদের প্রেমের কথা চ্যানেলটির সকল প্রকারের পাঠ গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। এই শোনো না গো, ফেসবুকে গিয়ে শামিমা ভয়েস পেজটি সার্চ করে পেজটি লাইক করে আসো প্লিজ। আজ আমি 1 মাস পর কলেজে যাচ্ছি। গেট দিয়ে যখন প্রবেশ করব, তখন কেউ কলার ধরে টান দিল। সামনে তাকিয়ে দেখি অনন্যা রাগী মোড়ে তাকিয়ে আছে। কিছু বুঝতে পারলাম না। তার আগে থাপ্পড় পড়লো। কি হলো, মারছেন কেন? আগে বল, এতদিন কোথায় ছিলি? আমি কোথায় থাকি না থাকি সেটা জেনে আপনার কি কাজ? অনেক কিছু, বল কোথায় ছিলি? রাস্তায় ছিলাম। কোনো ভনিতা না করে বলে দিলাম। কি, তুই রাস্তায় ছিলি মানে? তোর বাড়িঘর নেই? না, এই দুনিয়ায় আমার কেউ নেই, আমি একাই। কে বললো কেউ নেই? আমি তো আছি। আপনি আছেন মানে কি বলতে চাচ্ছেন? দেখ, এত ঘুরিয়ে পেঁচিয়ে আমি বলতে পারি না, তাই সোজাসুজি বলছি, আমি তোকে ভালোবাসি। কি বলছেন এসব? আমি আপনাকে ভালোবাসি না। তোকে বাঁচতে হবে, না হলে জোর করে আদায় করে নিব। সে দেখা যাবে। আমি আপনাকে ভালোবাসতে পারবো না। চলে আসলাম সেখান থেকে। এই মেয়ে নিশ্চয়ই ভীমরতি ধরছে।
ক্লাসে অনন্যা বারবার আমার দিকে দেখছে, কেমন একটা বিরক্তি বোধ করতেছি, বারবার চোখ মারছে। কলেজ ছুটির সময় আপনার সমস্যা কি? হ্যাঁ, এভাবে বারবার কেন দেখেন? কই কিছু না তো, শুধু তোমায় পটানোর ট্রাই করছি। কিছু বললাম না। এই মেয়েকে মনে হয় পাবনায় ভর্তি করাতে হবে। যেই মেয়ে কিছুদিন আগে গরিব ছোট লোক বলে অপমান করত, আজ সেই প্রপোজ করতেছে। পরের দিন এই যে শোনো। বলেন, কি বলবেন? এত তারা কিসের তোর? দেখুন, যা বলার তাড়াতাড়ি বলেন, না হলে আমি গেলাম। আচ্ছা বলছি, আই লাভ ইউ। আপনার হয়েছে বলা, আমি যাই। প্রতিদিন এভাবে আমার পিছনে পড়ে থেকে কি চাইও? না, আজ সব শেষ করতে হবে। তোমার কি সমস্যা? হ্যাঁ, সবসময় কি সব আজে বাজে কথা বলো। কোনো সমস্যা নেই, আবার তোমায় কি চাই? আমার মতো খ্যাত ছোট লোকের জন্য নিজের জীবন ধ্বংস করবেন না। যান, অন্য ছেলে খুঁজুন। আবার তোমায় কি চাই শুধু? দেখো, আমি এতিম, জানি না কে আমার বাবা মা। তোমাকে খাওয়ানোর মতো সামর্থ্য আমার নেই। লাগবে না তোমার কিছু। আমার বাবার কম আছে নাকি? তা দিয়ে বসে বসে খেলেই আমার কিচ্ছু কমবে না। আচ্ছা, মানলাম। তুমি যদি রাস্তার পথচারী গরিব শিশুদের সাথে বসে খেতে পারো, তাদের আচার রপ্ত করতে পারো, তারপর ভেবে দেখব। কিছুক্ষণ ভাবলো, তারপর কোথায় যেন চলে গেল। যাক বাবা, আপদ দূর হয়েছে। ক্লাস করে ফুটপাত দিয়ে হেঁটে আসছি, তখন একজনকে দেখলাম অনন্যা রাস্তার শিশুদের সাথে বসে খাবার খাচ্ছে। তার খাওয়া দেখে হাসি পেল, সেখান থেকে চলে আসলাম। না, যেমনটা ভেবেছিলাম তেমনটা নয়। আমি কিন্তু প্রথম দেখাতেই প্রেমে পড়ে গেছি। গরিব বলে তা প্রকাশ করতে পারিনি। না, কালকেই প্রপোজ করব। অনন্যা, একটু শুনবে? বলেন, কি বলবেন? এদিকে একটু আসো তো। কলেজের পিছনে একটা পুকুর পাড় আছে, সেখানে নিয়ে গেলাম। বলেন, কি বলবেন? হাঁটু গেড়ে বসে বললাম, জানি না তুমি কি মনে করবে, তবে সত্য এটাই যে তোমায় যেদিন প্রথম দেখেছি সেদিনই তোমায় আমার ভালো লাগে। আমি কোনো কবি বা সাহিত্যিক নই যে গুছিয়ে বলবো, তবে বলতে পারি তুমি কি হবে আমার সারা জীবনের পথ চলার সঙ্গী, হবে কি আমার বাবুর আম্মু। একগুচ্ছ গোলাপ ফুল দিয়ে প্রপোজ করলাম, ঠাস করে চড় মারলো। আমি তোকে ভালোবাসি না। আমি চলে আসবো সেখান থেকে, তখন হাত টেনে ধরলো। কই যাবি চলে? যেখানে ভালোবাসা নেই থেকে কি করব? আমাকে তোর সাথে নিয়ে যাবি না? তুমি এসে কি করবে? তুমি তো ভালোই বাসো না। কে বললো আমি বাসি না? আমি হব তোর পথ চলার সঙ্গী, হব তোর বাবুর আম্মু, যদি আমাকে তোর বুকে ঘুমাতে দিস। জড়িয়ে ধরে বললাম, তুমি শুধু থাকবে এই বুকে, আর কেউ না। ছাড় আমায়। কেন? আমি এখন ছাড়ছি না। এতদিন আমায় কষ্ট কেন দিয়েছিস আগে বল। এমনি। তবে রে, শুরু হলো আমাদের প্রেম কাহিনী। রাগ, অভিমান আর ভালোবাসা দিয়ে 4টি বছর কেটে অতঃপর তার আব্বুর মাধ্যমে বিয়েটা সম্পূর্ণ হলো। বিয়ের বাকি কাহিনী তো আপনারা জানেনই, তাই আর কিছু বললাম না। যারা জানেন না তারা প্রথম পর্ব শুনে নেবেন। কথাগুলো মনে পড়তে কখন চোখের কোণায় পানি জমেছে খেয়াল নেই আমার। ভাই, তুই কাঁদছিস কেন? এমনি আপু। ও, বলবি না তো? আমি তো সত্যি আপু হলে ঠিকই বলতি। কি বলো আপু, তুমি তো আমার সুইট আপু। আমি কারো আপু না, আপু হলে সে তো বলতো কেন তার মন খারাপ। তেমন কিছু না আপু, অনন্যার কথা মনে পড়ছে খুব। সে কেমন করে পারলো ধর্ষক বলতে। মন খারাপ করিস না, সব ঠিক হয়ে যাবে। তাই যেন হয়। পিছন থেকে কেউ আমাদের কথাগুলো শুনছে, তা না জানা আমি। আম্মু, তুমি কখন এলে? তোদের খাইতে ডাকলাম আর এসে তো এসব শুনলাম, তাই ডাকিনি। কি বলো, তুমি সব শুনছো? আরে বোকা, তুই না বললেও কি শুনবো না আমি? যাই হোক, ফ্রেশ হয়ে খেয়ে নে। আচ্ছা, আপু বাড়িতে এত ছোট বাচ্চার ছবি কেন? এসব আমার ছোট ভাইয়ের ছবি। কি হয়েছিল তার? আব্বু যে বলল সে নাকি হারিয়ে গেছে। অনেক কাহিনী। আমাদের পরিবারটা ছিল অনেক হাসি খুশি। যখন জানতে পারি আমার আরেকটা ছোট ভাইয়া হবে, তখন আমি আর হিমেল ভাইয়া সবচেয়ে বেশি খুশি ছিলাম। তখন হিমেল ভাইয়ের বয়স 7 বছর আর আমার 5 বছর। দেখতে দেখতে সেই দিন চলে আসলো, মানে রোহিত জন্মগ্রহণ করলো। রোহিতের বয়স তখন 1 বছর হবে। তখন সবাই আমরা ঢাকায় যাই নানুর বাড়িতে। সেখানে গিয়ে মার্কেট করতে গিয়ে কখন যে আমার ছোট ভাইয়াটা হারিয়েছে তা আমরা কেউ বলতে পারি না। তখন থেকে আমাদের সাথে আর আমার বড় ভাইয়া থাকে না, থেকে যায় নানুর বাড়িতে। আর আম্মুর উপর পড়ে সব দোষ। আমিও আসতে চাইনি, কিন্তু আম্মু ভীষণ কান্না করতে বলে চলে আসছি।
এত ভালোবাসতে? কি রে, তুই কাঁদছিস কেন? না জানি আপু, সে কেমন আছে, আমার মতোই নাকি? কি জানি। আচ্ছা বাদ দাও, চলো খেতে যাবে। চল। রাতে শুয়ে ভাবছি, হায় রে দুনিয়া, যার সব আছে তবুও সুখ নেই, আর যার কিছু নেই সেই সুখী। টাকা পয়সার বড়াই আর কতদিন? আজ আছে কাল তো নাও থাকতে পারে, কিন্তু মনে সুখ কি পাবে? হ্যাঁ, যার মনে সুখ আছে সেই তো প্রকৃত সুখী। এই রাজ, উঠ। উঠছি, তুই যা। ফ্রেশ হয়ে নাস্তা করলাম, সবাই মিলে আড্ডা দিচ্ছি। রাজ, তোর কোনো কাপড় আনা হয়নি? সাথী, রাজকে নিয়ে যা, কেনাকাটা করে আয়। আচ্ছা আব্বু, যা রেডি হয়ে আয়। আমাকে উদ্দেশ্য করে বলল, আমি তো রেডি, তুই যা, আবার ময়দা বেশি করে মাখিস না। শয়তান, আমি এসব ময়দা মাখি না, আমি তো মেকআপ করি। ওহ, যাই হলো, ময়দা তো ময়দাই। না, হ্যাঁ। আমার আর আপুর কথা শুনে আব্বু আর আম্মু হাসতেছে। হয়েছে সাথী, যা রেডি হয়ে আয়। কিরে, হলো তোর? আর 5 মিনিট অপেক্ষা কর। সেই তখন থেকে খালি 5 মিনিট করতে করতে আধা ঘন্টা হয়ে যাচ্ছে। হয়েছে, চল। এত সাজার কি আছে? আমরা কি কারো বিয়ে বাড়িতে যাচ্ছি না নাকি? দূর বোকা, এটা তো সিম্পল। ময়দা মেখে তো পেতনি হয়েছিস, আর বলিস সিম্পল? কি, আমি পেতনি? আরে না, তুই তো আমার মিষ্টি আপু। চল, দেরি হয়ে গেল। মার্কেটে আসলাম, প্রথমে ভালো দেখে কয়েকটা ব্র্যান্ডের প্যান্ট, তারপর টি শার্ট নিল আপু। এত দামি কাপড় নিয়ে আমি কি করব? তার চেয়ে নর্মাল কাপড় নে, এগুলোই ভালো আছে। বেশি কথা বলবি না, তুই ভুলে গেছিস তুই কার ছেলে? ও, আপনাদের তো বলাই হয়নি, আমি যার বাসায় আছি তিনি বর্তমানে 1 নাম্বার পজিশনে আছেন ব্যবসার দিক থেকে। বাংলাদেশ ছাড়াও আরও অনেক দেশে তার আধিপত্য বিস্তার, বাকিটা পরে জানানো হবে। দোকানদার কাপড়গুলো প্যাক করে দিল। চল এবার। কিছু বকাটে ছেলে আপুর হাত ধরে বলল, এই সুন্দরী, কই যাও? হাত ছাড়ুন বলছি। এ ভাই, আপনারা কারা? হাত ছাড়ুন। এই মালটা কে রে? তোর বিয়েপ নাকি? তুই যে হস ভালো চাস তো চলে যা, নাহলে আমাদের সাথে আয়, আজকে সারা রাত মাস্তি হবে। কি বলিস তোরা? ঠাস ঠাস করে থাপ্পড় মারলো আপু ছেলেটার গালে। তোর কত বড় সাহস, তুই জানিস তুই কার গায়ে হাত দিছিস? হো মামা, নিয়ে চল, অনেকদিন পর এত হট মাল পাইলাম। আপু ভয়ে চুপসে গিয়েছে, আমার মাথায় আগুন জ্বলছে। আরে আরে ভাই, কই যাও? তোর কিছু করব না, ভালো চাস তো চলে যা। তোদের খুব সাহস বাড়ছে দেখি। দিলাম সেই শালাকে একটা ঘুষি, এক ঘুষিতে পড়ে গেল। আপু আমার পিছনে এসে লুকালো। ওরা সংখ্যায় 3 জন আর আমি একা। বাই, তোর এত বড় সাহস, তুই আমার গায়ে হাত দিস? তারা 3 জন এসে মারতে ধরবে, আমিও কম কিসে, সবাইকে মারতে লাগলাম। তখন তাদের মধ্যে কেউ একজন মাথায় আঘাত করলো, আমি অজ্ঞান হয়ে পড়ে যাই। আমার আর কিছু মনে নেই। যখন জ্ঞান ফিরল তখন দেখি আমি আমার রুমে শুয়ে আছি, কিছু মনে করতে পারছি না। হঠাৎ আপুর কথা মনে পড়লো, তারা আপুর কিছু করে নাই তো? আপুই! জোরে চিৎকার দিলাম। পাশে যে আম্মু আব্বু আর আপু বসে আছে, আমার সেদিকে কোনো খেয়াল নেই। এই তো ভাই, আমি এখানে। আপু, তুই ঠিক আছিস তো? তোর কিছু হয় নাই তো? আরে না, আমি ঠিক আছি, তারা আমার কিছু করতে পারে নাই। আমি আব্বুকে ফোন করি আর সাথে সাথে পুলিশ চলে আসে আর তারা পালিয়ে যায়। ও আচ্ছা। এখন কেমন লাগছে বাবা তোর? আম্মু ভালো। পরের দিন আমার ভীষণ জ্বর আসে। আম্মু তখন আমার রুমে আসে আর আমার এই অবস্থা দেখে চিৎকার করে। আপু তাড়াতাড়ি ডাক্তারকে ফোন দেয়, ডাক্তার চলে আসে। কিছুক্ষণ দেখলো। ডাক্তার, কোনো সমস্যা? না, সব ঠিক আছে, আমি কিছু ওষুধ লিখে দিচ্ছি, এইগুলো খাওয়ালে সব ঠিক হয়ে যাবে। ডাক্তার কিছু ওষুধ লিখে দিয়ে চলে গেল। আমি আমার পকেট থেকে একটা লকেট বের করে কথা বলছি, আম্মু তুমি কই? দেখো, তোমার ছেলে আজ একটা পরিবার পেয়েছে, তারা কতই না ভালোবাসে আমায়। কেউ একজন আমার হাত থেকে সেই লকেট কেড়ে নিল। তুই এই লকেট কোথায় পাইছিস? আপু, আমার লকেটটা দাও আগে। আগে বল, এই লকেট কোথায় পাইছিস, আর তোর কাছে কেন এটা? তখন আম্মু রুমে আসলো আর বলল, কিরে সাথী, এত চিল্লাপাল্লা কিসের? আম্মু, এটা দেখো, রোহিতের লকেট রাজের কাছে কেন? দে তো দেখি। আম্মু কিছুক্ষণ দেখে আমার কাছে এসে বলল, এটা তোর কাছে কেন? জানি না, তবে এটুকু জানি এই লকেটটা আমার কাছে ছোট থেকে ছিল। যে পেয়েছিল আমায় সে বলেছিল
বাবা আমি তো আর বেশি দিন বাঁচবো না, এই লকেটটা নে, এটাই তোর শেষ স্মৃতি। তোকে যখন ডাস্টবিনের কাছে পাই তখন তোর কাছে এটাই ছিল। জানি না তুই কার ছেলে। তিনি আর কিছু বলতে পারেননি। তখন তার মৃত্যু হয়। তখন আমার বয়স 5 বছর ছিল। এটা যে আমার রোহিতের লকেট। তারপর আম্মু আমার শার্ট খুললো। কিছু বুঝতেছি না, আমায় জড়িয়ে ধরে রোহিত বলে কেঁদে দিল। এতদিন কোথায় ছিলি বাবা? একবারও কি তোর মায়ের কথা মনে পড়েনি? কি বলছো? আমি কেন রোহিত হতে যাব? আমি তো রাজ। তাছাড়া আমি তো তোমার নিজের সন্তান না। কে বললো তুই আমার সন্তান? তুই যে আমার হারিয়ে যাও রোহিত। আম্মু কি বলছো এসব? রাজি কি আমার সেই ছোট ভাইয়াটা? তোদের বিশ্বাস হচ্ছে না? দাঁড়া, এই দেখ সেই তিল যে আমার রোহিতের বুকের ডান পাশে ছিল, রাজেরও তাই। আচ্ছা ঠিক আছে, যদি ডিএনএ টেস্ট করা যায় তাহলে তো শিওর হওয়া যাবে এটা আমাদের রোহিত। তারপর আব্বু আম্মু আর আমার ডিএনএ টেস্ট করা হলো। আল্লাহ জানে কি হবে। অবশেষে ডিএনএ রিপোর্ট বের হলো। হ্যাঁ, ডিএনএ ম্যাচ করেছে। আব্বু জড়িয়ে ধরে বলল, বাবারে, তোরে কত বছর পর পেয়েছি। আব্বু, আমিও কখনো ভাবিনি তোমাদের খুঁজে পাবো, আমার একটা পরিবার পাবো। পাগল ছেলে, কাঁদছিস কেন? তুমি কেন কাঁদছো? এই কান্না যে সুখের কান্না রে। আম্মু, আজকে আমি সব অনাথ আশ্রম আর পথ শিশুদের নিজ হাতে খাওয়াতে চাই আমার ভাইটার জন্য। ঠিক আছে, যা মন চায় কর। আচ্ছা, আমি আর আপু সব অনাথ আশ্রম আর পথ শিশুদের খাওয়াবো। আচ্ছা যা, আমি আজকে তোদের জন্য স্পেশাল কিছু রান্না করব। আমি ফিরে আসতে আবার যেন পরিবারটা সতেজ হয়ে উঠল। এই শোনো না গো, ফেসবুকে গিয়ে শামিমা ভয়েস পেজটি সার্চ করে পেজটি লাইক করে আসো প্লিজ। আমাদের প্রেমের কথা চ্যানেলটির সকল প্রকারের পাঠ গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। এই শোনো না গো, ফেসবুকে গিয়ে শামিমা ভয়েস পেজটি সার্চ করে পেজটি লাইক করে আসো প্লিজ। আমি ফিরে আসতে আবার যেন পরিবারটা সতেজ হয়ে উঠল। আমি আর আপু মিলে অনাথ আশ্রমের বাচ্চাদের আর পথের অনাথ শিশুদের জন্য সামান্য কিছু পোশাক আর খাওয়ার ব্যবস্থা করে দিলাম। সত্যি বলতে তারাও পেয়ে যে খুশি হয়েছে, আমি তার চেয়ে বেশি খুশি হয়েছি। আমিও তো ছিলাম একসময় তাদের মতো। আম্মু, খিদে লাগছে। ফ্রেশ হয়ে আয়, দিচ্ছি। খাবার টেবিলে এত কিছু কার জন্য আম্মু? কার জন্য আবার? আমার কলিজাটার জন্য। এত কিছু আমি খেতে পারবো না। না, না খেয়ে শরীরের কি হাল করেছিস, এখন একটু ভালো করে খেয়ে নে। কি বলবো ভাই, বিরিয়ানি, চিংড়ি মাছের মালাইকারি, আর কিছু বলবো না, আপনাদের পেট খারাপ করবে। তুমি খালি ওকে খাইয়ে দিবে তো কি তুইও চাইস নাকি? এটা তোর একার আম্মু না, এটা আমারও আম্মু। ও আম্মু, আমাকে দাও না। তোর ন্যাকা কান্না শেষ হয়েছে? এতদিন অনেক আদর খাইছিস, এখন শুধু আমি খাবো। দূর, আমি খাবোই না। এই দেখ, আম্মু হিংসা করে চলে যাচ্ছে। যার খাওয়ার ইচ্ছা সে থাক। আমি মোটেও হিংসুটে না। সেটা তো দেখলেই বোঝা যায় তুই কেমন হিংসুটে। আমি নেহাত ভালো মানুষ, তাই আমার ভাগের ভাগ দিচ্ছি। হয়েছে, নে তুই হা কর। নিজের রুমে এসে ঘুমালাম। হঠাৎ যেন স্বপ্নে দেখছি বৃষ্টি পড়ছে। আমি সেই বৃষ্টির পানিতে ভিজতেছি, খুব ঠান্ডা অনুভব করতেছি। কেন? ও মা, ইয়ে করলাম নাকি? আমি তো কোনোদিন এসব করিনি। তাহলে পাশে 32 পাটি দাঁত বের করে আপু হাসতেছে। তুই হাসতেছিস কেন? আম্মু দেখো, তোমার ছেলে বিছানায় গিয়ে আকাম করছে। তবে রে সেমরি, আমার গায়ে পানি দিয়ে আমার উপরে দোষ? আপুরে আর পাইকে দৌড়ে পালিয়েছে, এখন পালা, পরে যাবি কই? সময় আমারও আসবে। শুভ সকাল আব্বু। গুড মর্নিং মাই সান। কি করো? অফিসের ডকুমেন্ট চেক করছি। ও, সবাই এসে নাস্তা করে নেবে। আব্বু, তুমি না বলেছিলে অফিসে কিছু লোক লাগবে? বলেছিলাম, নিয়োগ ছাড়া হয়েছে, কালকে ইন্টারভিউ। ও, আমি বলছিলাম কি, আমার এক বন্ধু আছে, টাকার অভাবে বেশি দূর পড়তে পারেনি, যদি তুমি তাকে নিয়োগ দিতে। থ্যাংক ইউ আব্বু। বাবা রাজ, আমার তো বয়স কম হলো না, এবার তুই একটু সামলা। আমি সামলাবো মানে কি বলছো? দেখ বাবা, এখন তো আমার বয়স হয়েছে, বড়টা তো থাকে না। এখন আমি সব দায়িত্ব তোর হাতে তুলে দিয়ে আরাম করতে চাই। আম্মু দেখো আব্বু কি বলে, আমি এখন তো শুধু ঘুরে বেড়াতে চাই। ঠিকই তো বলেছে,
রাজ তো এখন ঘুরে বেড়াবে, নাকি তোমার মতো শুধু দৌড়ে বেড়াবে? আমি বুড়ো বয়সে অফিস সামলাবো? আমি এখন অফিসে যাচ্ছি না, আগে এই শহরটা ঘুরবো, দেখবো, তারপর। ঠিক আছে, ঘুরবি না হয়, কিন্তু কালকের ইন্টারভিউ তোকে নিতে হবে। আচ্ছা নিব। আপু চল, আজকে আমরা ঘুরবো সারাদিন। সত্যি? তুই দাঁড়া, আমি রেডি হয়ে আসি। আপু আর আমি সারা দিন ঘুরলাম, সত্যি অনেক ভালো লাগছে। নতুন পরিবেশ, নতুন জায়গা, যা বলার বাহিরে। আজকে প্রথম অফিসে যাচ্ছি, তাও ছদ্মবেশে। 10 তলা একটা বিল্ডিংয়ের সামনে দাঁড়িয়ে আছি। হ্যাঁ, এটা আমাদের অফিস। আরও অনেক এরকম অফিস আছে, কিন্তু এটা মূল অফিস, চৌধুরী ইনস্টিটিউট। সবাই ওয়েটিং রুমে বসে আছে, আর 5 মিনিট পর তাদের ইন্টারভিউ শুরু হবে। এত বড় অফিসে কি আমাদের চাকরি হবে ভাই? একজন আরেকজনকে জিজ্ঞেস করতেছে। কি করে বলবো, এর আগে অনেক দিয়েছি, কিন্তু মামার অভাবে হয়নি। ঠিক বলছেন ভাই। সব জায়গায় শুধু মামা, মামা ছাড়া কোনো কথা নেই। যার মামা আছে তার চাকরি হচ্ছে। আমি শুনেছি চৌধুরী সাহেব নাকি অনেক ভালো লোক, তিনি এসব এলাও করে না। সব আল্লাহর ইচ্ছা, চাকরি হলে হবে, না হলে আমাদের না খেয়ে মরতে হবে। অবশেষে ম্যানেজার এসে বলল তাদের নাকি ইন্টারভিউ নেওয়া হয়েছে। কখন নিল, আর কেই বা নিল? জানি না, তবে আপনাদের এই অফিসের সিও নিয়েছে, আর অনেকে বাতিল হয়েছে, অনেক সিলেক্ট হয়েছে। যাদের নাম ঘোষণা করা হলো তারা খুশি হয়েছে, আর যারা পায়নি তাদের মুখ কালো করে চলে যাচ্ছে। তারা পাবে কি করে, আগেই মামা দিয়ে রাখছে। আর খারাপ চিন্তা করছে, তাদের নিয়ে তো আর লাভ হবে না, বরং ক্ষতি হবে। অফিসের সব কাজ শেষ করে বাসায় আসলাম। আম্মু তুমি কাঁদছো কেন? আমাকে হয়তো দেখেনি, তাই তাড়াহুড়ো করে চোখের পানি মুছে নিল। কই কাঁদছি? এই দেখ, আমি তো হাসতেছি। আমি জানি তুমি কাঁদছো, বলো না আম্মু কি হয়েছে তোমার? আরে কিছু না, তুই যা, ফ্রেশ হয়ে আয়। কথা এড়িয়ে গেল। নিশ্চয়ই কিছু হয়েছে, এর সমাধান বের করতে হবে। রাতে কি রে, কি করিস? গেম খেলি। ও, কি গেম? আচ্ছা আপু, আম্মুর কিছু হয়েছে কি? কই না তো। তাহলে দুপুরে যে কাঁদতে দেখলাম? ও, আম্মু তো প্রতিদিনই কাঁদে। প্রতিদিন মানে? কি হয়েছে? ভাইয়ের জন্য কাঁদে রে। আম্মু অনেকবার গিয়েছিল ভাইয়াকে ফেরাতে, কিন্তু আসেনি। ও আচ্ছা। গুড নাইট। গুড নাইট। সকালে নাস্তা করার সময় বললাম, আব্বু তুমি না বলেছিলে অফিসে জয়েন করতে? বলেছি, কিন্তু তুই হঠাৎ আজ এই কথা বলছিস কেন? বলছি কি, আমাদের ঢাকায় যে অফিসটা আছে, আমি ওই অফিসটা সামলাতে চাই। ও আচ্ছা, এই কথা। আমি তো ভেবেছি তোকে পাঠাবো। ওইখানের একটা ডিল আছে 15 কোটি টাকার। তাহলে কবে যাবি? আজকে যাব ভাবছি। কি আজকে যাবি মানে? তোর কোথাও যেতে হবে না। ওহ আম্মু, আমাকে তো যেতেই হবে, অনেক হিসাব আছে। আমিও যাব তোর সাথে। তুই যাবি কেন? ওমা, ওই শহরে আমার ভাইয়ের জান পাখিটা আছে, আমি তাকে দেখবো না? চুপ কর বোন। তাহলে তুই যাবি? আম্মু, আর না করো না। আচ্ছা, তবে সাবধানে যাবি। আমি আর আপু যাওয়ার জন্য রেডি হয়ে নিচে মা বাবার কাছ থেকে দোয়া নিয়ে বাহিরে বের হয়ে তো অবাক। কারণটা হচ্ছে আমাদের যাওয়ার জন্য নতুন মডেলের একটা কার, যার মূল্য কয়েক কোটি টাকা। কেমন দিলাম মাইসান? ভালো, কিন্তু এত গাড়ি থাকতে আবার এত দামি গাড়ি কেনার কি দরকার ছিল? তুমি তো আগের রাজ নও, তুমি এখন রোহিতে চৌধুরী, চৌধুরী গ্রুপের মালিক। তোমার কি পুরনো গাড়ি মানায়? ও, বিদায় নিয়ে নতুন রূপে যাচ্ছি সেই শহরে। আমি গাড়ি ড্রাইভ করছি, আর আপু পাশে বসে গান শুনছে। অনেকক্ষণ জার্নি করার পর অবশেষে ঢাকায় এসে পৌঁছালাম। পুরনো স্মৃতিগুলো নাড়া দিয়ে উঠল। আমরা নানুর বাসায় না গিয়ে আমাদের ঢাকায় একটা বাসা আছে, সেটাই উঠলাম। আরে ওখানে গেলে ভাইয়াকে শাস্তি কেমন করে দিব? অনেক কাঁদিয়েছ আম্মুকে, তাকে তো একটু শাস্তি পেতে হবে। তুই যা মনে করিস কর, আমি কিন্তু ভাবিকে দেখব, আর তোর ওই অহংকারী শালিকাকেও, যে আমার ভাইয়ের নামে এত বড় অপবাদ দিছে। আমি তো তাকে ছাড়বো না। আচ্ছা যাই হোক, এখন ফ্রেশ হয়ে নে, খাবার অর্ডার করছি। সকালে আমি আর আপু হাঁটতে বের হইছি। কি রে, তুই এত নর্মাল পোশাক পরছিস কেন? এমনি রে, তাছাড়া এখানকার অনেকে চেনে আমায়, তারা যেন কিছু বুঝতে না পারে। এই চল, অনেক দূরে তো চলে আসছি, এখন বাসায় যাব। চল। সত্যি রে, শহরে সকালে হাঁটার মজাই আলাদা। আমি ভীষণ খুশি। কেন, তুই এর আগে কখনো সকালে হেঁটে বেড়াসনি? কবে যে হাঁটছি আমার মনে নাই। বাদ দে সব কথা, এখন থেকে প্রতিদিন হাঁটতে আসবো।
আচ্ছা চল এবার। আমি আর আপু পাশাপাশি হাঁটতেছি, হঠাৎ কেউ যেন ল্যাং মেরে ফেলে দিল। আমি উঠে দেখি সামিয়া আর তার বান্ধবীরা দাঁড়িয়ে হাসতেছে। বুঝতে দেরি নেই কে এই কাজটা করেছে। কিরে, কোথায় হারালি? এই কে আপনি, আর কত বড় সাহস ছোট লোক বলেন? থামিয়ে দিলাম আপুকে, না হলে সব বলে দিত। এটাকে দেখতে বড়লোক ঘরের মেয়ে মনে হচ্ছে। এবার কোন ঘরে মেয়েকে পটিয়েছিস? এই আপনার সমস্যা কি? কিসব আবল তাবল বলছেন? থামবি তুই? আপনার সমস্যা কি? নিজের বাবার টাকা পয়সা আছে বলে কি আপনি মানুষ আর আমরা মানুষ না? এই দেখ সামিয়া, ছোট লোকের মুখে কলি ফুটেছে। ঠিক বলেছিস রে। এই কিছু একটা কর, তোর মুখের উপর কথা বলে কোন সাহসে? আপনাদের সমস্যা কি? এখান থেকে ভাগেন। তোর খুব বার বাড়ছে না? সামিয়া আপুকে মারতে যাবে তার আগে ঠাস ঠাস করে বিকট শব্দ হলো। কে কাকে মারলো বুঝতেছি না। বড় লোকের দুলালি হয়েছিস বলে মনে করিস না গরিবরা মানুষ না। যখন খুশি যা তা করবি আর মুখ বুজে সহ্য করতে হবে, তাই না? সামিয়া মারার আগে আপু সামিয়ার গালে চর বসিয়ে দিয়েছে। সামিরা মুখ দেখে হাসি পাচ্ছে। সাদা ধপধপে গালটা লাল রক্ত বর্ণ হয়েছে। দাঁড়ান আগে একটু হাসি। তোর এত বড় সাহস, তুই আমার গায়ে হাত দেস? তোদের দেখে নিব। রাগ দেখিয়ে চলে গেল। যা যা, আমার একটা ছবি নিয়ে যা, ভালো করে দেখিস। ভালো হয়েছে, আর দুটা দিতে তো পারতি। চুপ কর ভিতু, তুই একটা পুরুষ হয়ে এভাবে ভয় পাস কেন? আমি ভয় পাই না, মেয়েদের সম্মানের জন্য গায়ে হাত তুলি না। ভালো, প্রতিটা মা বোনদের সম্মান দিবি। তো এখন চল। চল। মুডটাই নষ্ট করে দিল এই বেয়াদব মেয়ে। নাস্তা করে টিভি দেখছি, বাংলাদেশ আর ইন্ডিয়ার খেলা। বাংলাদেশ কি না খেলাটা খেলছে। এই বলে কি দিয়েছিস? কেন, ক্রিকেট খেলা দেখতেছি। দেখো বাংলাদেশ কি খেলাটাই না খেলছে। রিমোট দে, আমি নাটক দেখব। না, এখন হবে না, আগে খেলা শেষ হবে তারপর। তুই দিবি কিনা বল। না দিব না। তখন আমার ফোনে কল আসলো, আব্বু লেখাটা ভাসলো। হ্যালো আব্বু, কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো, তুই? জি আব্বু, আমিও ভালো আছি। আচ্ছা শোন, কালকে বড় একটা মিটিং আছে বুঝলি। কালকে অফিসে গেলে ম্যানেজার সব তোকে বুঝাই দিবে। ও আচ্ছা। আর কিছুক্ষণ কথা বলার পর ফোন কেটে দিলাম। কে রে ফোন দিছিল? আব্বু দিয়েছিল। কি, তুই আমাকে একবারও বললি না? তুই তো সিরিয়াল নিয়ে ব্যস্ত, তাই ডাকিনি। আব্বু কেমন আছে? ভালো। আজকে 12টায় মিটিং, তাই রেডি হয়ে নিলাম। এটা আমার জীবনের প্রথম মিটিং, সাথে আপু আছে হেল্প করার জন্য। কারণ আপু এর আগে অনেক মিটিংয়ে গিয়েছিল। তোর হলো রে? চল। ম্যানেজার সাহেবের কাছ থেকে সবকিছু বুঝে নিলাম। তিনি অনেক ভালো মানুষ, কারণ তার সাথে আমার আগে থেকে পরিচয়। সত্যি এনার মতো মানুষের উপরই কোম্পানি দায়িত্ব দিয়ে আরামে থাকা যায়। আমি আর আপু অফিসের সামনে দাঁড়িয়ে আছি। কার্ড দেখানোর ফলে দারোয়ান সহজেই ঢুকতে দিল। যখন ম্যানেজার রুমের সামনে যাবে, ম্যানেজার আমায় দেখে দাঁড়িয়ে গেল। কে আপনি? আমি এই কোম্পানির মালিকের মেয়ে। সরি ম্যাম, চিনতে পারিনি। কিন্তু স্যার যে বলল তার ছেলে আসবে। আরে আঙ্কেল, সরি বলছেন কেন? আপু তুই চুপ কর। কে হয় তোমার বাবা? আমি বলছি, ও হচ্ছে এই কোম্পানির ভবিষ্যৎ সিইও। মানে রাজের তো কেউ নেই তাহলে? সব পরে জানতে পারবেন, আগে মিটিংয়ে সবকিছু বুঝে দিন। আচ্ছা চলো। মিটিং শেষ করে বাসায় আসতে যাব, কিন্তু জ্যামের জন্য আটকে পড়েছি। এটাই হলো আর সমস্যা, শুধু জ্যাম লেগে থাকে। গাড়ির কাছ তুলে বাহিরের দিকে তাকিয়ে আছি, তখন একজোড়া চোখ দেখে আটকে উঠলে সেই চেনা চোখ, মুখে নেই কোনো হাসি, কেমন যেন শুকিয়ে গিয়েছে। এটার আর কেউ না, অনন্যা। কতদিন পর আজ থেকে দেখলাম। হঠাৎ করে আমার দিকে এগিয়ে আসতে লাগলো। আমাকে আবারও দেখলো নাকি? গাড়ি স্টার্ট দিয়ে জোরে চালাতে লাগলাম। তার সামনে আর পড়তে চাই না আমি। কিরে, তুই এত জোরে গাড়ি চালাইতেছিস কেন? অ্যাক্সিডেন্ট করবো তো। তোর কিছু হবে না, ধীরে চালা বলছি। পিছনে দেখো কারা যেন ফলো করছে আমাদের। শত্রু তো হতে পারে। ঠিক বলছি। আসল কাহিনী বললাম না। অবশেষে নজর এড়িয়ে বাসায় আসলাম। অপরদিকে ম্যাম, গাড়িটা হারিয়ে ফেলছি। কোন দিক দিয়ে গেল বুঝতেছি না। আমিও বুঝতেছি না, এটা কি সত্যি রাজ ছিল নাকি অন্য কেউ? তার কাছে কোটি টাকার গাড়ি কোথা থেকে আসবে, আর সে কোথায় থেকে পাবে? তাহলে কে ছিল? আবার হঠাৎ এত জোরে গাড়ি চালিয়ে গেলই বা কেন? অনন্যার মাথায় নানান প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, কিন্তু কোনোটার উত্তর সে পাইতেছে না। কারণ যার কিছু নেই সে এত দামি গাড়ি কোথায় পাবে? আমাকে ধরা এত সহজ না। মিস অনন্যা তালুকদার, ও সরি, আমারই তো বউ,
মিসেস অনন্যা চৌধুরী। এখন হাড়ে হাড়ে টের পাবে রোহিত চৌধুরী রাজের খেলা। তোদের অহংকার মাটিতে মিশিয়ে দিব। হা 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 হা। রাজ কই রে? চল নানুর বাড়ি যাবো আজকে। যাব। তার আগে ওদের জন্য সারপ্রাইজ দিতে হবে না? কি দিবি? এই শোনো না গো, ফেসবুকে গিয়ে শামিমা ভয়েস পেজটি সার্চ করে পেজটি লাইক করে আসো প্লিজ। আমাদের প্রেমের কথা চ্যানেলটির সকল প্রকারের পাঠ গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। এই শোনো না গো, ফেসবুকে গিয়ে শামিমা ভয়েস পেজটি সার্চ করে পেজটি লাইক করে আসো প্লিজ। আমি আর আপু আসলাম মার্কেট করতে সবার জন্য। মার্কেট করা প্রায় শেষ। আমার কাছে তখন একটা ফোন আসলো, অফিসে ম্যানেজারে কল। আপু আমি একটু আসতেছি, জরুরি ফোন আসছে। ম্যানেজারের সাথে কথা বলে জানতে পারি কালকে যে ডিলটা করছি সেখান থেকে অনেক টাকা লাভ হবে। কথা বলা শেষে আসতে যাব, কেউ যেন ধাক্কা দিয়ে ফেলে দিল, আর সেও পড়ে গিয়েছে। তাড়াতাড়ি উঠে দেখলাম কি হয়েছে। কুত্তার বাচ্চা, তোর এত বড় সাহস তুই আমাকে ধাক্কা দিয়ে ফেলে দিস? তোর এত বড় সাহস তুই আমার মুখের উপর কথা বলিস? হাত তুললো মারার জন্য, আমি কম কিসে? তার হাত তাকে চর মারলাম। অনেক সহ্য করেছি তোকে, আর না। ইতিমধ্যে অনেক ভিড় জমছে সিঁড়ির কাছে। একজন পুলিশ বেরিয়ে আসলো সেখান থেকে। কি হয়েছে এখানে? এত ভিড় কিসের? সামিয়া কান্না শুরু করে দিল। এই মেয়ে, আপনি কান্না করছেন কেন? স্যার, এই ছেলেটা সামিয়াকে নিয়ে বাজে কথা বলছে। কি করছে ও? আমি আর শিমু আসছি মার্কেট করতে। কোথা থেকে যেন ওই ছেলে আসলো আর আমাকে প্রপোজ করলো। রাজি না হয় জোর করে আর বাজে কমেন্ট করে। তাছাড়া এই ছেলেটা প্রতিদিন আমার রাস্তায় ডিস্টার্ব করে। ইপটিজিং করিস তুই? রাস্তায় মেয়েদের ডিস্টার্ব? চল থানায়, তোর ইপটিজিং করা বের করছি। জোর করে থানায় নিয়ে আসলো। হায় রে বাংলার পুলিশ, তোরা আসল দোষীকে তো ধরলি না, আমার মতো একজন পিচ্চি পোলের নিয়ে আসলি। তোর খুব বার বেড়েছে রাস্তায় মেয়েদের ইফটিজিং করা। আজকে তোর ইফটিজিং করা বের করব। রহিম, ডান্ডা নিয়ে আয়। আমাকে মারতে যাবে তখন। মিস্টার হিমেল চৌধুরী, আপনার এত সাহস কই থেকে আসলো? সাথী, তুই এখন কেমন আছিস বোন? তোরা যেমন রেখেছিস, তুই কেমন আছিস? ভালো আছি রে। বাবা মা কেমন আছে? সেটা জেনে তুই কি করবি? ও, তুই অবেলায় থানায় কেন? বাধ্য হলাম আসতে। একটু আগে কাকে ধরে নিয়ে এসেছিস? একজন ইপটিজিংকারীকে। শাট আপ মিস্টার হিমেল চৌধুরী। নিজেকে একজন পুলিশ কমিশনার ভাবিস দেখে সবাইকে থানায় নিয়ে আসবে কোনো প্রমাণ ছাড়া? তুই আমার সাথে এরকম করে কথা বলছিস কেন? আর রইল প্রমাণ, যাকে ডিস্টার্ব করতো সে নিজেই বয়ান দিয়েছে। তাই আমি যদি এখন বলি তুই আমাকে ডিস্টার্ব করছিস, বাজে কথা বলছিস, আর তুই মেনে নিবি? আমি তো কিছুই করিনি। তাহলে? তুই কিছু করিসনি, আমি তো করতে পারি। ওয়েট, এর সাথে এই ইপটিজিংকারীর কি সম্পর্ক? মিস্টার পুলিশ কমিশনার, ওর একটা নাম আছে। আচ্ছা, তুই ওর বিষয়ে কথা বললে এত রাগ করিস কেন? কে হয় তোর এই ছেলেটা? চৌধুরী বাড়ির ছোট ছেলে রোহিত চৌধুরী। কি? এটা আমার সে ছোট ভাইয়া? ভাইরে, কেমন আছিস? কোথায় ছিল এতদিন? তোকে কত খুঁজেছি জানিস? কে আপনার ভাইয়া? আমি একজন ইফটিজিংকারী, ধর্ষক। বিশ্বাস না হলে আপনার আগের ফাইল দেখুন না, আগের অফিসারদের জিজ্ঞেস করুন। আমি আপনার ভাই না। এমন করে বলিস না রে। তো কেমন করে বলবো? আমি আপনার ভাই না। আমার মাকে যে কষ্ট দিতে পারে আমি তার কেন ভাই হব? আপু চল এখান থেকে। আমি আর আপু বেরিয়ে আসলাম থানা থেকে। এখন যাব নানু বাড়ি। নানুর বাড়িটা শহর পেরিয়ে একটু নিরিবিলি এলাকায়, এক কথায় শহরের শেষ প্রান্তে। কে যেন বেরিয়ে আসলো, এসে জড়িয়ে ধরলো। মেয়েটা পিচ্চি বটে, দেখতে গুলুমুলু আছে। এতদিন পর মনে পড়লো আমার কথা। তুমি খুব পচা পচা, তোমার সাথে কথা নাই আমার। ওরে বাবা, পিচ্চি বুড়ির রাগও আছে বটে। সবার রাগ থাকতে পারে, আমার কেন থাকবে না? তাহলে কিন্তু চকলেট দিব না। কি চকলেট? কই, দাও দাও। কে এসেছে রে বিথি? সাথী। নানু ভাই, তুই কখন এলি?
এই তো নানু, কেবল আসলাম। বাহিরে দাঁড় করিয়ে রাখবে নাকি ভিতরে যাব? এটা তাহলে আমার নানু আর নানা যারা মারা গিয়েছে 2 বছর হলো, সেটা আপু বলছে। আয়, তোকে কি আর বাইরে দাঁড় করিয়ে রাখা যায়? 2 জন লোক বেরিয়ে এলো, একজন মনে হয় মামা আর একজন মামি হবে। সাথী মা, কখন এলি? এখন এলাম মামি। কেমন আছো? ভালো, তুই? ভালো। এই ছেলেটা কে রে? এখন বলবো না, তোমরা ভেবে নাও। আমি এখন বিশ্রাম নিব। আমিও আপুর সাথে আসলাম। সন্ধ্যায় হঠাৎ করে বাড়ির আলো নিভে গেল, অন্ধকার হয়ে গেল পুরো বাড়ি। সবাই ছাদে চলে আসলো। ছাদে আসার সাথে সাথে চারদিক থেকে আলো জ্বলে উঠল। হ্যাপি বার্থডে ভাইয়া, ম্যানি ম্যানি হ্যাপি রিটার্নস অফ দ্য ডে, হ্যাপি বার্থডে টু ইউ। আজকে হিমেল ভাইয়ার জন্মদিন। আপু আর আমি বুদ্ধি করে অল্প কিছু আয়োজন করছি। সবাই অবাক, এমনকি ভাইয়া নিজেও। তোরা এত কিছু কখন করলি? আজকে আমার জন্মদিন, আমারই মনে নেই। তোদের যে কি বলবো আমার জানা নেই। আমি ভীষণ খুশি রে। তোরা এভাবে সারপ্রাইজ দিবি কখনো ভাবিনি। তোরা এসব কখন করলি? এসব কথা পরে হবে, এখন ভাইয়া কেক তো কাটবি। চল। তারপর কেক কাটলো সবাই, সবাইকে খাইয়ে দিচ্ছে। কিরে, রাগ করে থাকবি আমার পর? না রে। তারপর কেক দিলাম খাইয়ে, আমাকেও দিল। আপু সবার জন্য কেনা পোশাক দিতে লাগলো। এসব কি রে? আমাদের কি কম আছে? মামা, আগে নাও, তারপর বলছি। এবার তোমাদের সারপ্রাইজ দিব, সবাই চোখ বন্ধ করো। আমাকে সবার সামনে এনে দাঁড় করালো। এখন চোখ খুলে। তখন বলেছিলে না কে এই ছেলে? তাহলে শোনো, এই হচ্ছে তোমাদের সারপ্রাইজ। চৌধুরী পরিবারের ছোট ছেলে। সবাই অবাক হয়ে গেল। তারা কখনো ভাবিনি যে আমাকে ফিরে পাবে। নানু এসে জড়িয়ে ধরলো। কেমন আছো দাদু ভাই? মামা মামি এসে কথা বলল। সত্যি রে, আজকে আমি ভীষণ খুশি তোদের পেয়ে। তোরা 3 ভাই বোন যেন চিরকাল ভালো থাক। আচ্ছা, অনেক হয়েছে, চল এবার খেতে যাব তো। অনেক আড্ডা দিলাম, রুমে এসে ঘুমালাম। ও হ্যাঁ, আমার থাকার জন্য আলাদা রুম দেওয়া হয়েছে। সকালে বুকে ভারী কিছু অনুভব করলাম। চোখ খুলে দেখি আর যে কথা বলল, 1 গ্লাস পানিতে ডুব দিয়ে মনে হয় মারা যায়। চোখ খুলে দেখি বিথি আমার বুকের উপর শুয়ে আছে। এই, তুই আমার ঘরে কেন? তাও আবার আমার বুকে শুয়ে আছিস? কেন? আমি কি থাকতে পারি না? আর আমার তুই করে বলছো কেন? তুমি করে বলো। তোর মতলবটা কি রে? আমি না তোমার উপর ক্রাশ খাইছি। যা শালা, এটা কি বলে চলে গেল? বয়স কেবল 10 চলছে, তাতেই ক্রাশ খায়? এটা কোন মেয়ে বাবা? নাস্তা করছি এমন সময় পায়ে কেউ সুরসুরি দিচ্ছে। বিথির দিকে তাকিয়ে দেখি হাসছে। এই বিয়েটা সুবিধার মনে হয় না। রুমে বসে আছি এমন সময় বিথি আসলো। কি করো ওগো মোর স্বামী? এটা কিন্তু বাড়াবাড়ি হচ্ছে। আমি তোর বড় ভাই, কথা মাথায় রাখোস। কিসের বাড়াবাড়ি? আমি আব্বুকে গিয়ে এখনই বলি আমি তোমায় বিয়ে করতে চাই। বোন, মাপ চাই, মামারে কিছু বলিস না। বলবো না, তবে আমার সাথে ঘুরতে যেতে হবে। আচ্ছা যাবনি, রেডি হয়ে আয়। যা। আমি কম কিসে, আপুকেও সাথে নিছি প্রেমের ভূত তাড়ানোর জন্য। আপু, তুই কই যাস? ওমা, তোরা নাকি ঘুরতে যাবি? তাই আমিও ভাবলাম তোদের সাথে ঘুরে আসি। ভাবছি এখন যা, ভাগ। আমি আর রাজ ভাইয়া শুধু ঘুরবো। তা বললে তো হবে না পিচ্ছি বুড়ি, আমি তো যাবই। কিরে, তোদের হলো? এবার চল। তুমি খুব পচা, সাথে আপুরের সাথে কেন নিছো? এমনি রে, এবার চলো। 3 জনে মিলে অনেক মজা করতেছি, নদীর পাড়ে বসে আছি। কি রে বিথি, এসব কি শুনছি? তুই নাকি রাজকে ভালোবাসিস? তুই কেমন করে জানলি? যেটা বলছিস সেটা বল। ভালোবাসি হয়েছে। তুই জানিস রাজ বিবাহিত? মুই কিন্তু এখনো সিঙ্গেল। উল্টা পাল্টা ভাবলে কেলিয়ে আসবো। না, আমি বিশ্বাস করি না রাজ বিবাহিত। দেখ বোন, কান্না করিস না, আমার চেয়ে ভালো ছেলে পাবি তুই। আমার লাগবে না ভালো ছেলে। কান্না করিস না, তুই এখন অনেক ছোট। আরো বড় হয়ে নে, তারপর ভালো ছেলে দেখে বিয়া দিমু তোরে। তোমরা সবাই পচা, আমার সাথে কথা বলবে না। বোন, রাগ করিস না। বাদ দে না আপু, সামনে ফুচকার দোকান দেখলাম,
চল তুই আর আমি ফুচকা খাবো। হুম, চল। ওই থাম তোরা, আমিও যাব, ফুচকা খাবো। আচ্ছা আয়। আচ্ছা রাজু ভাইয়া, ভাবিটা কেমন দেখতে? নিশ্চয় খুব সুন্দর। তোরা নিজে দেখে নিস। সামনে ফুচকার দোকান দেখতে পেলাম, আর যাকে দেখলাম। আপু তোরা যা, আমি এই দিকে আছি। কেন, কি হয়েছে? ওই যে লাল কালারের শাড়ি পরা যে মেয়েটা আছে। আরে এটা তো অনন্যা আপু, খুব মিষ্টি একটা মেয়ে। সে নাকি ভুল বুঝে তার হাজবেন্ডকে তাড়িয়ে দিয়েছে বাড়ি থেকে। ওয়েট ওয়েট, তুই এত কিছু জানলি কি করে? জানবো না, আপুর সাথে আমার ভালো সম্পর্ক, আমার প্রতিদিন চকলেট দেয়, আরো অনেক কিছু। ও ভালো, তোরা যা, আমি যাব না। আপু বুঝে নিয়েছে এটা সেই অনন্যা, তাই আর কিছু বলেনি। আপু আর বিথি গেল ফুচকা খেতে, আমি দূর থেকে দেখছি। কি খবর বিথি, কেমন আছো? ভালো গো, তুমি? এটা কি তোমার সাথে? আমার আপু। আর এই যে দূরে দাঁড়িয়ে আছে, ওটা আমার ভাইয়া। হাই, আমি অনন্যা। আর আপনি? আমি সাথী। বাসা কোথায় আপনার? সামনের গলিটা পার হয়ে 32 নম্বর রোড, আর 7 নম্বর বাড়িটা আমার। আর আপনার? আমার বাড়ি রাজশাহী, এখানে মামার বাড়িতে এসেছি। ও, ঘুরতে নাকি? সেই রকমই। আপনি নাকি বিথিকে অনেক কিছু গিফট করেন? কই না তো, এসব তো ভালোবেসে করি। ও, তা আপনি এখানে কি করেন? ফুচকা খেতে আসলাম। আপনি? আমরাও। মামা 3 প্লেট ফুচকা দেন তো। 3টা এমন করে খাচ্ছে মনে হয় এক একটা রাক্ষস, কোনো দিনও খায়নি। আপু আগেই বিল দিয়ে চলে আসছে। এই যে শুনছেন, আপনি এটা কি করলেন? কেন, কি করলাম আবার আমি? আপনি বিল দিলেন কেন? অর্ডার তো আমি দিয়েছি। আচ্ছা, পরে একদিন দিও, এখন আসি। আমরা চলে আসলাম বাসায়। অফিসের কিছু কাজের জন্য আমাকে আবার যেতে হবে। তবে এবার আমি একা নই, সাথে ভাইয়াও আছে। কাজের যে চাপ পড়ছে, আমি আর ভাইয়া সামলাতে পারছি না। অনেক রাত হয়েছে, ভাইয়া আগেই বের হয়েছে, আমাকে আবার যেতে হবে। গাড়ি চালিয়ে আসতেছি, হঠাৎ একটা মেয়ের চিৎকার শুনতে পেলাম। কোথা থেকে আসতেছে বুঝতে চেষ্টা করলাম, জঙ্গল থেকে আসতেছে। আমি গাড়ি থেকে নেমে আওয়াজ অনুসরণ করে যেতে লাগলাম। 3টা ছেলে একটা মেয়েকে জোর করে ছোট একটা কুড়ে ঘরে নিয়ে যাচ্ছে। আমি সেদিকে গেলাম। সেখানে গিয়ে দেখি আমার আপুকে যে ডিস্টার্ব করতো, রণজিৎ নামে ছেলেটা আছে, আরও 2 জন, তাদের চিনি। আর যেই মেয়েকে ধরছে তাকে দেখে আমার হাসি পাচ্ছে, কারণ মেয়েটা হচ্ছে সামিয়া। কিন্তু ও এত রাতে কেন? আরে আরে ভাই, কি করছিস তোরা? তুই আবার আসছিস? আরে ভাই কুল কুল, আমি কি তোদের দলে সামিল হতে পারি? সত্যি? তাহলে তুই বাইরে যা, আমি আগে কাজ শেষ করব, তারপর তুই। ওকে, আমি বাহিরে আছি। শয়তান হতছাড়া কিসের কি? আমাকে বাঁচাবে তা না, সেও। ছি ছি, কেউ আছো? বাঁচাও আমায়, প্লিজ হেল্প। দেখ কেমন লাগে, আমাকে ধর্ষক বানিয়েছিস, এবার তুই আসল ধর্ষকের খবরে পড়। সবাই উড়াধুরা করে পিটালাম। শালারে বলে কি আমার সামনে একজন মেয়েকে রেপ করতে চায়, আর আমি চেয়ে দেখব? তারা কিছু বুঝতে পারিনি কি হয়েছিল, সবাই চিত হয়ে শুয়ে আছে। এমন কেলানি দিছি 1 মাস বিছানা থেকে উঠতে পারবে না। সামিয়া জ্ঞান হারিয়েছে, তার চোখে পানি ছিটা দিলাম। প্লিজ আমার এত বড় সর্বনাশ করিস না, তোদের যত টাকা লাগে আমি দিব, আমাকে ছেড়ে দে। চারদিক তাকিয়ে দেখলো কেউ নেই, একটা গাড়ির মধ্যে শুয়ে আছে। তাড়াতাড়ি উঠলো। সরি, আর ধন্যবাদ দিয়ে ছোট করব না। ধন্যবাদের প্রয়োজন মনে করি না, গরিবের এসব প্রাপ্য না। আর রইল সরি, আপনি তো কিছু করেননি। আমাকে বাঁচানোর জন্য ধন্যবাদ, আর আগের ব্যবহারের জন্য সরি। দেখুন, আপনার জায়গায় আর যেই থাক না কেন, আমি তাকে বাঁচাতাম, এটা আমার নৈতিক বোধ। আর আপনাকে তো কোনোদিনও ক্ষমা করতে পারবো না। যে মানুষকে মানুষ বলতে মনে করে না, আমি তাকে মানুষ ভাবি না। প্লিজ আমায় ক্ষমা করে দাও। জানি অনেক বড় ভুল করছি, হয়তো ক্ষমা পাওয়ার যোগ্য আমার নেই, তবুও বলছি প্লিজ ক্ষমা করে দাও। ক্ষমা কথাটা মানায় না আপনার মুখে, আপনি তো অহংকার করতে শুধু জানেন। ক্ষমা করে দাও, না হলে যে মরেও শান্তি পাবো না। দিতে পারি, তবে আপনি কি পারবেন আমার মাথা থেকে ধর্ষকের কলঙ্ক তুলে দিতে? পারবেন কি হারানো সময়গুলো ফিরে দিতে? যদি পারেন তাহলে বলেন।
জানি পারবেন না, কখনো সময় ফিরে আসে না। হয়তো পারবো না, কিন্তু তুমি কি ক্ষমা করে দিতে পারো না? একবার ক্ষমা করে দাও, আর কখনো অহংকার করব না। যদি সম্পূর্ণ ভালো হতে পারেন, মানুষকে ভালোবাসতে পারেন, সেদিন সামনে আসবেন, ক্ষমা করে দিব। নামুন, আপনার বাসায় চলে আসছি। ও হ্যাঁ, আর আমি খুব তাড়াতাড়ি আপনার সামনে আসবো। দেখা যাবে। আমি চলে আসলাম বাড়িতে, এসে ফ্রেশ হয়ে খেয়ে নিলাম। আর তখনকার ঘটে যাওয়া কথাগুলো মনে পড়তেই আমার হাসি পাচ্ছে। কি রে, তোর আসতে তো দেরি হলো কেন? আর গাড়িতে বা কে ছিল যে তোকে নামিয়ে দিয়ে গেল? কি হলো, এর আগের বার তো অনেক পার্টি থেকে এসে কত হাসি খুশি ছিল, আজ কি হলো যে কাঁদছো? আর গাড়িতেই বা কে ছিল? সামিয়া বিছানায় শুয়ে কাঁদছে। কি হলো রে তোর, আবার তুই কাঁদছিস কেন? আপু, সেদিন রাজ ভাইয়া আমাকে ধর্ষণ করতে চেষ্টা করেনি। আমি তাকে সহ্য করতে পারতাম না, কারণ ছিল সে ছোট লোক আর খ্যাত। আমি বুদ্ধি করে রাজ ভাইয়াকে আমার রুমে ডেকে আনি, তারপর নিজের কাপড় নিজে ছিঁড়ে বাঁচাও বাঁচাও বলে চিল্লাই। থাক, আমি আর কিছু বলবো না। তারপর আপনারা সব জানেন কি হয়েছিল, না জানলে দ্বিতীয় পর্ব পড়ে নেবেন। ঠাস ঠাস করে অনন্যা সামিয়ার গালে থাপ্পড় দিল। তুই এটা করতে পারলি? রাস্তার কোনো ক্ষতি করেনি? প্লিজ আপু, আমি ক্ষমা করে দাও। আমি জেদের বসে সব করছি। আজ আমার ভুলটা বুঝতে পারছি, প্লিজ ক্ষমা করে দেও। তোর ক্ষমা কোনো দিনও হবে না। তোর জন্য আমি তাকে নিজ হাতে পুলিশের হাতে তুলে দিলাম, তাকে অপমান করে বের করে দিলাম। ভালোবাসার জায়গায় ঘৃণা সৃষ্টি হয়েছে সেদিন, যেদিন তোর কথা বিশ্বাস না করে রাজের কথাটা শুনতাম। তুমি যত খুশি মারো, কাটো, আর যাই করো, প্লিজ আমায় ক্ষমা করে দাও। আমি আর এই পাপের বোঝা বইতে পারছি না। যদি ফিরে দিতে পারিস আমার কাছে আমার রাজকে, তবে তোর ক্ষমা পাবি, তার আগে না। কোথায় আছো তুমি? ফিরে আসো না একবার। অনেক বড় ভুল যে আমি করেছি, তোমায় বিশ্বাস না করে। অনন্যা কাঁদছে বিছানায় শুয়ে, আর এই কথাগুলো ভাবছে। সকালে নাস্তার টেবিলে বসে নাস্তা করছি, তখন আব্বুর ফোন। আমাদের প্রেমের কথা চ্যানেলটির সকল প্রকারের পাঠ গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। এই শোনো না গো, ফেসবুকে গিয়ে শামিমা ভয়েস পেজটি সার্চ করে পেজটি লাইক করে আসো প্লিজ। হ্যালো আব্বু, কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো, তুই কেমন আছিস? ভালো আছি। আম্মু কেমন আছে? ভালো আছে বাবা, তুই কবে আসবি? আর কিছুদিন পর কোনো দরকার আছে কি? তোকে একবার কানাডা যেতে হবে বিজনেসের কাজে। কি বলো, কানাডা এখন যেতে হবে নাকি? এখন যেতে হবে না, কালকে গেলে হবে। আচ্ছা, ভেবে দেখি। এত ভাবার সময় নেই, আমি আর কত সামলাবো। এবার তো তুই একটু দেখাশোনা কর। আচ্ছা যাব, এবার খুশি? কে ফোন দিয়েছিল? আব্বু ফোন দিয়েছিল। আর আজকে এখন যেতে হবে আমায়। কেন এখন যাবি মানে? তোর কোথাও যাওয়া হচ্ছে না। ও সোনা আমার, আমাকে যে যেতে হবে। তুই যাই বল, আমি যেতে দিব না তোকে আর কিছুদিন। তা হবে জানু, আমাকে যেতে হবে। আর তোমরা সবাই যাবে আমার সাথে। আচ্ছা, তোরা তো কি জরুরি কাজ পড়লো যে যেতেই হবে? কালকে কানাডা যেতে হবে, কিসের যেন ডিল করতে হবে আমায়। ও তাহলে চল, আমিও যাব তোর সাথে কানাডা। সেটা পরে দেখা যাবে। মামি, তুমি মামাকে বোঝাও প্লিজ, আর না করো না। আচ্ছা যাবি। অনেক কষ্টে রাজি করলাম, এখন নাকি ভাইয়াও আমার সাথে যাবে রাজশাহীতে। তো কি আর করার, মামা মামি আর নানুর কাছ থেকে বিদায় নিয়ে দুপুরে বেরিয়ে পড়লাম। রাত বাজে 3টা। সেই সময় নিজ বাসায় পৌঁছালাম। আমার কাছে ডুপ্লিকেট চাবি ছিল, তাই আর আম্মু আব্বুকে ডাক না দিয়ে মেইন গেট খুলে অবাক, কারণ আব্বু আম্মু আমাদের জন্য বসে আছে। তোরা এসেছিস? বাবা, তোদের জন্য কত চিন্তা হয় আমার। আম্মু, তোমায় রাত জাগতে কে বলছে? আব্বু তুমিও না? আম্মুর না প্রেশার আছে, এসব চিন্তা করতে কে বলছে? তোমরা তো ঘুমাতে পারতে। দূর বোকা, তোদের ছাড়া কি আর ঘুম হয়? আমায় বল। তখন ভাইয়া আব্বু আম্মুর পা ছুঁয়ে মাপ চাইলো। আমাকে ক্ষমা করে দাও আম্মু, আমি না জেনে তোমায় অনেক কষ্ট দিয়েছি। উঠ বোকা ছেলে, তুই ফিরে এসেছি, আমি এতই খুশি, আয় আমার বুকে। আম্মু, ভাইয়া, আব্বু আপু আর আমি কান্না করছি। কিরে, তোরা কাছিস কেন? এটা কান্না না আম্মু, সুখের নদীর বিন্দুমাত্র পানি। অনেক রাত হয়েছে, ফ্রেশ হয়ে আসো, খেয়ে নাও,
ঘুমাতে হবে তো। আব্বু, তোমরা কি খাওনি? তোরা আসবি শুনে আর খেতে ইচ্ছা করছিল না রে। তোমরা খুব খারাপ, কেউ এভাবে না খেয়ে থাকে? এটাই হয়তো মা বাবার প্রকৃত ভালোবাসা, যার ঋণ কখনো শেষ করা যাবে না। ফ্রেশ হয়ে সবাই একসাথে খেলাম। কতদিন পর মায়ের মুখে এক অন্যরকম হাসি দেখতে পেলাম, যে হাসিতে রয়েছে এক বুক ভরা শান্তি। কতদিন পর পরিবারের সবাই একসাথে বসে খেলাম, যে খাওয়াতে এক অন্যরকম প্রশান্তি রয়েছে। বাস্তবে আমার জীবনে একসময় ছিল, সেই শান্তিটা কত হাসি খুশি ছিলাম। ভাইয়া, আপু আর মা বাবাকে নিয়ে ধীরে ধীরে ব্যস্ত হয়ে পড়লো ভাইয়া তার কাছে, আর আপুর কথা না হয় বাদই দিলাম। কত রাগ আর অভিমান ভালোবাসা ছিল তাদের আমার জন্য, তা এখন টের পাচ্ছি হাড়ে হাড়ে। খুব মিস করি রে তোদের। যেখানে থাকিস ভালো থাক। আমি তোদের বয়সের তুলনায় অনেক ছোট। তোদের এই ছোট ভাইকে ভুলিস না রে। আবেগের বশে অনেক বললাম নিজের সম্পর্কে। গল্পে আসা যাক। আজ আমার বিকেল 5টায় ফ্লাইট, সোজা কানাডা। আব্বু, আম্মু, ভাইয়া, আপু সবাই এসেছে। এখন আপু নাকি আমার সাথে যাবে, তাই ভাইয়া আব্বু আম্মুর দেখাশোনার জন্য থেকে গেল। দীর্ঘ জার্নি করার পর অবশেষে প্লেনটা ল্যান্ড করলো কানাডায়। আগে থেকে আমাদের জন্য আব্বু রুম ভাড়া করে রেখেছিল, তাই সোজা গিয়ে আমাদের ফ্ল্যাটের চাবি নিয়ে রুমে গেলাম। ওয়েটার রাতের খাওয়ার জন্য ডাক দিল। আমি আর আপু গিয়ে খেয়ে নিলাম। পরের দিন অফিসের কাগজগুলো দেখতে লাগলাম। এক জায়গায় চোখ আটকে গেল, বাঁকা হাসি দিলাম। তুই কেন রে আমার পিছু নিয়েছিস? কই না তো। আমি যেখানে যাই সেখানে তুই যেতে চাইস কেন? সত্যি বলবো, রাগ করবি না তো? আরে আগে তো বলবি। আমি না এখানকার একটা ছেলেকে ভালোবাসি। কি, বাংলাদেশে আর ছেলে খুঁজে পেলি না? সোজা কানাডার ছেলেকে পছন্দ করলি? কে বললো সে বাংলাদেশি নয়? সে তো জব করে এখানে। ওরে, তলে তলে সিএনজি চালাও, আর আমি জানি সে যাই হোক, তোদের প্রেম কাহিনী কিন্তু শুনবো। আচ্ছা তাহলে শোন, আমাদের প্রেম। বলতে না দিয়ে আমি, এই থাম, তুই আগে চল, অফিসে টাইম হয়ে এসেছে। অফিস থেকে আসার পর শুনবো। আচ্ছা চল, কিন্তু তুই কি সাধারণ পোশাক পরে যাবি? যাব। আর তুইও পরে নিলে নে না, নিলে নাই। আর আমার পরিচয় যেন কেউ না জানে। কেন জানবে না কেন? তোকে যেটা করতে বলেছি সেটা করবি, তার বেশি কিছু করলে খবর আছে। আমি এখনও আমাদের অফিসের সামনে দাঁড়িয়ে আছি। আপনারা আবার ভাববেন যে আমাদের কোম্পানি শুধু বাংলাদেশে সীমাবদ্ধ, তা না। অনেক দেশে আমাদের কোম্পানির শাখা রয়েছে, তার মধ্যে এইটা একটা। এই কে? আপনারা যান, এখানে ভিক্ষা দেওয়া হয় না। স্যার প্লিজ, আমাকে একবার ম্যানেজার সাহেবের সাথে দেখা করতে দিন স্যার, প্লিজ। না, উনি ব্যস্ত আছে, এখন দেখা করতে পারবে না। আপনাদের বোঝার জন্য সব বাংলায় লিখছি, কিন্তু সব কথা ইংরেজি দিয়ে বলা হচ্ছে। স্যার প্লিজ, একবার দেখা করতে দিন। এই তোকে এত কথা কে বলতে বলছে? বলছে না স্যার বিজি আছে, তাড়াতাড়ি সর, স্যার আসার সময় হয়েছে। আপু তো রেগে গিয়েছে দারোয়ান বেটার কথা শুনে। আমি আপুকে না করলাম কিছু না বলতে। এই রফিক, বাইরে চিল্লাচিল্লি কিসের? দেখুন না স্যার, আমি এত করে বলছি, এখন আপনার সাথে দেখা করতে যেতে দিতে পারবো না, আর এনারা জেদ করে আসে আপনার সাথে দেখা করবে। আসতে দে, আমি দেখছি ব্যাপারটা। ধন্যবাদ স্যার, আপনার মতো মানুষ হয় না। এখন কি বলবে বলো, হাতে সময় খুব কম। আমি আর কিছু বলতে যাব, তখন একটা গাড়ি ঢুকলো, আর গাড়িটা দেখে ম্যানেজার সহ সব কর্মচারীরা নিচে আসলো। গাড়ি থেকে যে নামলো সে আর কেউ না, সাথী আপু নেমেছে। আপুকে সবাই বরণ করে নিল, আর ম্যানেজারের কেবিনে ঢুকলো। আমি ওয়েটিং রুমে বসে আছি, ভাবছি আর বসে না থেকে দেখে আসি কে কেমন কাজ করছে। যেই ভাবা সেই কাজ না, সবাই ভালোই কাজ করছে, কিন্তু শেষের কেবিনেট থেকে আওয়াজ আসতে লাগলে আমি গেলাম সেখানে দেখার জন্য কি হচ্ছে। তাদের কাণ্ডকীর্তি দেখে মাথায় আগুন জ্বলে উঠল। দুইজন ছেলে কেবিনে কাজ না করে অফিসে এক স্টাফকে নিয়ে বাজে কথা বলছে। শালাদের মনে হয় উদানি কেলানি দেই, যেই ভাবা সেই কাজ করতে যাব, তখন একজন দৌড়ে আসলো। ভাই ভাই, সেই একটা মাল এসেছে আমাদের কোম্পানিতে। কি বলিস, তাই নাকি? তো রাসেল, আজকে রাতে খেলাটা ভালোই জমবে। সাজিব, তুই কাকে দেখলি? আরে ভাই বলিস না, শুধু মালিকের মেয়ে দেখতে হুর পারি। কি বলিস মাম্মা, তাহলে তো দেখতে হয় মালটাকে। ভাই, আজকে তাহলে একে দিয়ে মজা করব, আর এই কোম্পানিটাও লিখে নিব। চল মামুর বেটারা, মালটার দেখে আসি। তাদের কথা শুনে মাথাটা গরম হয়ে গেল।
একে তো অফিসের স্টাফকে বিরক্ত করছে, দ্বিতীয়ত আমার আপুকে নিয়ে বাজে মন্তব্য, তৃতীয়ত কোম্পানি নিজের নামে করতে চাওয়া। শালাদের তো আজ শেষ দিন হবে। আমি আর মিটিং রুমে গেলাম না, যা করার আপু করলো। সেদিনের মতো তারা কিছু করতে পারেনি। আপু সতর্ক করার জন্য আজকে অফিসে সব কাজ করছি। আমার জানা মতে তারা আজকে অ্যাটাক করবে, তাই আমি আপুকে আলাদা গাড়িতে নিয়ে আমি আলাদা গাড়িতে আছি। আমি যেমন ভাবছি ঠিক তেমনটাই হলো। তারা মাঝ রাস্তায় গাড়ি দাঁড় করালো। এই আপনারা কারা? মুখের থেকে মাস্ক সরান বলছি। তা বললে তো হবে না সুন্দরী, আজকে রাতটা যে চাই আমার। তাদের কথা শুনে মাথাটা গরম হয়ে গেল। জোর করে তারা আপুকে গাড়ি থেকে নামালো আর তাদের গাড়িতে তুলে নিল। তারপর আপুকে একটা ফ্ল্যাটে নিয়ে গেল। আমিও সুযোগ বুঝে ঢুকে আছি, সময় হলে তাদের উপর অ্যাটাক করব। তখন গেট খুলে যে প্রবেশ করলো তাকে দেখে পরাণ যায় যায় অবস্থা। যে প্রবেশ করলো সে আর কেউ না, আমাদের এই কোম্পানির ম্যানেজার। আপুও তাকে দেখে শক খাইছে আমার মতো। তারা 3 বন্ধু আর এই ম্যানেজার বেটা। আপনি আপনি এখানে? আপনি আমাদের কোম্পানির ম্যানেজার হয়ে? তাতে কি হয়েছে? এই যে রাসেলকে দেখছিস, সে আমার ছেলে। ওরে বাটপার, ওরে চিটার, তাই তো বলি। তাহলে শুরু করে দেই। আরে দাঁড়া, আগে আমার কাজটা হোক, তারপর তোরা মাস্তি করিস। হ্যালো স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সব ঠিক আছে তো? আমি গিয়ে ফোনটা নিলাম। হ্যাঁ আব্বু, সব ঠিক আছে, তুমি চিন্তা করো না। ফোনটা কেটে দিছি। কে রে তুই? মুখটা মাস্ক দিয়ে ঢাকা আছে, যার জন্য দেখতে পারিনি। কে আমি দেখতে চাইস তাই না? কিন্তু দেখার পর তো আর বেঁচে থাকবি না তোরা কেউ। এই তুই এত কথা না বলে বল কে তুই? মুখ থেকে মাস্কটা সরালাম। তারা যেন ভূত দেখছে। কিরে, তোদের হাওয়া বেরিয়ে গেল নাকি? তুই না সেই ছেলে যে আমার কাছে সাহায্য চাইতে আসতি? ওয়েট আব্বু, একে তো আমাদের কোম্পানিতে দেখছি। এত কথার কি আছে? বেটা যেই হোক, দর কেলিয়ে দিয়ে দেই। এই ছোট লোকের বাচ্চা, তুই কি চাস এখানে? ভালো চাস তো চলে যা। তোরা কত বোকা রে! আমাদের জালেই শেষে ধরা দিতে হলো। আর তোরা কাকে ছোট লোক বলছিস? সে হচ্ছে চৌধুরী গ্রুপের মালিক। কি? সবাই মনে হয় ভূত দেখছে। তুই যেই হস, তোকে আর জীবিত যেতে দিব না। শালা তোরা অনেক কথা বলছিস। 3 জনকে গুলি করে উড়িয়েই দিলাম। আর রাসেলের বাবা যেন পরাণ যায় যায় অবস্থা। তোর এত বড় সাহস, তুই আমার চোখের সামনে আমার ছেলেকে মেরে দিলি? তোকে তো আমি আজ ছাড়বো না। সেও গুলি বের করলে গুলি ছোড়ার আগে আপু উঠে শালি হাতে কিক মারছে। ব্যাস, গুলি পড়ে গেল। তাকে বেঁধে রাখলাম। আমি আগেও বলেছি এসব বিষয় আমি জানি না। তবে রে, তোকে মনে হয় হাইডোজ দিতে হবে। পিটানো শুরু করলাম। বলছি আমায় আর মারবেন না। মিনতি সুরে বলল, বল, আর সত্যি বলবি। এদিক ওদিক হলে তোর খবর আছে। কোনো টাকা লেনদেন হয়নি। সব কিছু আমি আর আমার ছেলে রাসেল মিলে চুরি করেছি। আর বর্তমানে এই টাকা আরবি ব্যাংকে আছে। আমাকে এবার ছেড়ে দিন। আচ্ছা যা, পালা। দিল দৌড়, কিন্তু পালাবি আর কতক্ষণ? দরজা খুলতে পুলিশ জিপ নিয়ে হাজির, আর ম্যানেজারকে হাতে নাতে ধরছে। ধন্যবাদ স্যার, আপনি আমাদের এত বড় উপকার করার জন্য। আরে স্যার কি যে বলেন, এর মতো ক্রিমিনাল আর একটাও দেখিনি। এই যে দেখেন, তার ছেলেকেও টাকার জন্য মেরে দিল, সাথে তার বন্ধুদের। আমার কথা বিশ্বাস না হলে এই পড়ে আছে রিভলভার, এটা ফিঙ্গারপ্রিন্ট নিতে পারেন। আপনাকে আর বলতে হবে না, এই বেটাকে তো যাবজ্জীবন কারাদণ্ড দিয়ে ছাড়বো। আপু যেন সব কিছু ভূত দেখছে। কি রে, তুই এত কিছু কি করে? আরে আমি কি করছি? এই বেটা যা বলছে তা রেকর্ড করে এখানকার পুলিশ স্টেশনে পাঠিয়ে দিয়েছি। আর এর হাতে রিভলভার দিয়ে হাতে চাপ নিয়েছি। ব্যাস, খেল খতম। সাপও মরলো, লাঠিও ভাঙলো না। যাই বলিস, তোর বুদ্ধির তারিফ না করে পারছি না। হয়েছে, তোকে আর কিছু করতে হবে না। এখন চল, অনেক ক্ষুধা লাগছে। চল। আবার সেই ফ্ল্যাটে আসলাম। তারপর ফ্রেশ হয়ে খেয়ে নিলাম। তারপর ঘুম। এই রাজ, উঠ, সন্ধ্যা হয়ে এলো তো। উঠছি। ফ্রেশ হয়ে নাস্তা করে নিলাম। এই শোন, চল না একটু ঘুরে আসি। আপু আর আমি অনেকক্ষণ ঘোরাঘুরি করলাম, অনেক ভালো লাগছে। এই চলো, অনেক রাত হয়েছে। চল। ডিনার করে ঘুমালাম।
সকালে আবার অফিসে গিয়েছি, নতুন ম্যানেজার নিয়োগ দিতে হবে, তার সার্কুলার ছাড়া হলো। তারপর থানায় গিয়ে 20 কোটি টাকা যে উদ্ধার করা হলো, তার যেন সবাই সমান কমিশন পায়, মানে অনাথ আশ্রমে দিয়ে দিছি। পরের দিন অফিসে কিছু কাজ আছে, সেই জন্য রেডি হচ্ছি যাওয়ার জন্য। এই শোন, আজকে তোকে অফিসে যেতে হবে না। কেন, তাহলে কি করব? তুই না দেখতে চাইছিস? কাকে আবার দেখতে চাইছি? ও মনে পড়ছে, দুলাভাইকে দেখাবি না কি? রেডি হয়ে নে। আমি আর আপু বেরিয়ে পড়েছি, যে ঠিকানা দিয়েছে সেখানে। ঠিকানা অনুযায়ী পৌঁছে গেলাম। আমাদের দেখা করার জন্য একটা পার্কে অপেক্ষা করে আছে। হাই, কেমন আছো? ভালো, তুমি? আমিও ভালো আছি। সত্যি ভাবিনি যে তোমায় দেখবো সরাসরি। তাই নাকি? তাহলে প্রেমটা কোথা থেকে শুরু? এটা কি? আমার ভাই। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো, আপনি? জি ভালো। আমি আপনার ছোট, তাই আমাকে তুমি বললে খুশি হই। বলবো যদি তুমিও আমায় তুমি করে বলো। আচ্ছা বলবো। দেখতে খারাপ না, ভদ্রঘরের মনে হয়। সাথী, তোমায় একটা কথা বলবো। বলো, কি বলবে? আমার না কালকে জবটা চলে গেছে। কি বলো এসব তুমি? আমি তাদের কথা শুনে হাসছি। কি রে, তুই হাসছিস কেন? কিছু একটা কর। দেখো ভাইয়া, তোমার জব নিয়ে চিন্তা করতে হবে না, যদি তুমি আমার আপুকে কষ্ট না দাও। কথা দিচ্ছি কখনো কষ্ট পেতে দেব না। আচ্ছা তাহলে তুমি কালকে আমাদের অফিসটা দেখবে, এখানে তো ম্যানেজার নেওয়া হবে, তুমি এই কোম্পানিটা সামলাও তাহলে। কি যে বলবো তোমায়, ভাষা খুঁজে পাচ্ছি না। কিছু বলতে হবে না। পরের দিন তার কাজ বুঝে দিয়ে দিলাম, আশা করি ভালো করে সব কাজ করবে। সেই দিন চলে গেল। আজ 1 সপ্তাহ পর দেশে ফিরছি। বাসায় কাউকে বলিনি, সারপ্রাইজ দিব বলে। দুপুরে বাংলাদেশ বিমানবন্দরের বিমান ল্যান্ড করলো। আমি আর আপু মিলে তাদের সবার জন্য অনেক কিছু কিনেছি কানাডা থেকে। বাড়ির সামনে গাড়ি চলে আসলো। বাড়ির চারদিক কেমন সাজসজ্জায় পূর্ণ। ভিতরে ঢুকে পড়লাম। ঢুকে আরও অবাক, বাসার ভিতরটা অপরূপভাবে সজ্জিত। কোনো কি অনুষ্ঠান আজ নাকি বাড়িতে? আম্মুর আমাকে দেখে জড়িয়ে ধরলো। আব্বু ভাইয়া নিচে নেমে আসলো। চেয়েছিলাম সারপ্রাইজ দিতে, কিন্তু আমায় সারপ্রাইজ দিল। তাহলে শুনুন, আম্মু এত বাড়িটা সাজাসাজি কিসের? ও, তোদের বলতেই ভুলে গেছি, আজ তোদের ভাইয়ের এঙ্গেজমেন্ট। কি বলো? কখন আর কিভাবে হলো? তোর ভাই নাকি কাকে পছন্দ করত, আর তার প্রস্তাবে রাজি হয়। আজকে কমিউনিটি সেন্টারে রিং বদল হবে। ও, আমি যাই, খুব ক্লান্ত লাগছে, ঘুমামো। সন্ধ্যায় রেডি হয়ে নিলাম। সবাই চলে গিয়েছে মায়ের দেওয়া ঠিকানা অনুযায়ী। সেখানে তাড়াতাড়ি চলে গেলাম। আমার জন্য নাকি সবাই ওয়েট করে আছে। সেখানে যখন ঢুকলাম তখন সবাই যেন ভূত দেখছে আমায়। সন্ধ্যায় রেডি হয়ে নিলাম। সবাই চলে গিয়েছে মায়ের দেওয়া ঠিকানা অনুযায়ী। সেখানে তাড়াতাড়ি চলে গেলাম। আমার জন্য নাকি সবাই ওয়েট করে আছে। সেখানে যখন ঢুকলাম তখন সবাই যেন ভূত দেখছে আমায়। আমি সোজা আম্মুর কাছে গিয়ে দাঁড়াইলাম। লেডিস অ্যান্ড জেন্টলম্যান, আপনারা হয়তো সবাই জানেন যে আমার কোম্পানির বেশিরভাগ ক্ষেত্রে রোহিত নামটা উল্লেখ করা আছে। অনেকে বলছেন কে এই রোহিত। আপনারা জানেন আমার 1 ছেলে ও 1 মেয়ে। জি। আপনারা ভুল জানেন, আমার আরও 1 ছেলে ছিল, তার নাম রোহিত, কিন্তু আপনারা তাকে কেউ দেখেননি। কে সে? তাকে আমরা দেখতে চাই। বাবা, এই দিকে আয়। আব্বুর কথা মতো আমি স্টেজে দাঁড় হলাম। অনেক ভাবছে কে এই ছেলে। এ হচ্ছে আমার ছোট ছেলে রোহিত চৌধুরী। সেখানে উপস্থিত সবাই যেন আমায় ভূত দেখছে। তখন আমার চোখ একদিকে আটকে গেল। চিরচেনা চোখ দুইটি চিনতে আর ভুল হলো না আমার। এটাই অনন্যা। কিন্তু ও এখানে কেন? আব্বু তো বলেছিল অফিসে সব স্টাফ থাকবে। তাহলে এটা কি রাজ নাকি আপু? আমি তো সেটাই ভাবছি, দেখতে তো রাজের মতো, কিন্তু ও চৌধুরী সাহেবের ছেলে। আচ্ছা আপু, এটা আবার রাজ না তো? জানি না, সব গুলিয়ে যাচ্ছে। রাজ কেন এত বড়লোক হতে যাবে? আচ্ছা, কথা বলে আসি চল, সবাই তো বলছে। আব্বু সবার সাথে পরিচয় করে দিচ্ছে আমায়। সবার সাথে পরিচয় হয়ে নিলাম। সবাই শুনুন, আপনাদের আরও একটা সুখবর দেওয়ার বাকি আছে। সবাই উৎসুক হয়ে বলল, কি সুখবর, তাড়াতাড়ি বলেন। এখানে মূলত আপনাদের ডাকার কারণ আমার বড় ছেলে হিমেলের সাথে তালুকদার গ্রুপের ছোট মেয়ে সামিয়া তালুকদারের সাথে আজ এঙ্গেজমেন্ট। তালুকদার গ্রুপের কথা মনে পড়তে মাথার উপর দিয়ে গেল সব কিছু। তাহলে কি সামিয়ার সাথে ভাইয়ার বিয়ে?
তাহলে তো অনন্যার মুখোমুখি হতে হবে আমাকে। না, আমি চাই না তার সামনে পড়তে। কংগ্রাচুলেশনস মিস্টার চৌধুরী। আমাকে যে কেউ ডাকছে তা আমার খেয়াল নেই। এই যে মিস্টার, শুনছেন? ও হ্যাঁ, বলুন, কি বলবেন? আপনার নাম কি? রোহিত চৌধুরী। আপনাকে আমার একজনের সঙ্গে খুব মিল হচ্ছে। হতে পারে, পৃথিবী তো আর ছোট না, অনেক ধরনের মানুষ থাকতে পারে। না, আমি জানি তুমি রাজ। আরে কি বলছেন? কে এই রাজ? আমি কেন রাজ হতে যাব? তুমি রাজ, তুমি রোহিত না। একবার আমাকে ক্ষমা করে দাও প্লিজ। আরে আজব তো আপনি। আমি কেন রাজ হতে যাব? আমি রোহিত চৌধুরী। এতদিন বিদেশে ছিলাম, কালকে দেশে আসছি। না, আমি বিশ্বাস করি না। তুমি রাজ, আমার রাজ। প্লিজ প্লিজ আমাকে ক্ষমা করে দাও। ওয়েট, এই যে দেখেন, আমি কাল কানাডা থেকে দেশে আসছি। তার টিকিট মানিব্যাগে আমার কালকে দেশে আসার যে টিকিট ছিল সেটা দেখাই দিলাম। এখন বিশ্বাস হলো আপনার? আমি রাজ না রোহিত, আর কালকে দেশে আসছি। না, আমি বিশ্বাস করি না। তোমায় দেখতে কেন রাজের মতো লাগছে। রাজের কথা বলার স্টাইল, দাড়ির স্টাইল, বডি ফিটনেস সব মিলে যাচ্ছে। খালি ও ছিল গরিব আর তুমি বড়লোক। এই তো দেখি মহা মুশকিল। আমার সবকিছু কেমন যেন মুখস্থ করে রাখছে। হতে পারে, মানুষ তো আর এক না। সরুন, আমার কাজ আছে। এখান থেকে চলে আসলাম। না জানি থাকলে আবার কখন ইমোশনাল ব্ল্যাকমেইল করে সব কথা বের করে নেয়। আগের চেয়ে অনেক শুকিয়েছে, চোখের নিচে কালো দাগ পড়ে গিয়েছে, মুখে আর সেই হাসি নেই, নেই কোনো উজ্জ্বলতা। মনে হয় যেন কত রাত কেঁদেছে, তা আমার অজানা। আমার কাছে অনেকবার আসার চেষ্টা করছে, কথা বলতে চাইছে, আমি প্রতিবার ইগনোর করছি। আমার কি কম কষ্ট হয়েছে? সেদিন আমাকে ধর্ষক সাজিয়ে বের করে দিয়েছো তুমি। তোমার কি একবারও মনে পড়েনি আমি কি করব, কোথায় যাব? তুমি ছাড়া যে ছিল না আমার কেউ আপন বলতে, সেই তুমি বের করে দিয়েছো বাড়ি থেকে। না, তোমায় কখনো আমি ক্ষমা করব না। সব কাজ শেষ করে ভাইয়া রিং বদল হলো, আমি আগে গাড়ি নিয়ে বের হয়েছি। আজ খুব কষ্ট হচ্ছে আমারও। তোমার চোখের জল যে সহ্য করতে পারি না আমি। আমি কি কম কষ্ট পেয়েছি? তোমায় পেতে হবে। আমার মতো করো যন্ত্রণা, তারপর ভেবে দেখবো কি করব। মনে মনে ভাবলাম আর গাড়ি চালিয়ে বাসায় আসলাম। অপরদিকে জানো, আজ কতদিন পর তোমায় দেখলাম। তোমার কাছে কি আমি এতটা ঘৃণার পাত্র হলাম যে তুমি আমায় ইগনোর করছো? তুমি জানো না আমি তোমার অবহেলা সহ্য করতে পারি না। কেন করলে এমন? একবার কি ফিরে আসা যায় না আমার দিকে? আপু, আর কত কাঁদবি? কিছু খেয়ে নে তুই। না খেলে যে অসুস্থ হয়ে পড়বি। আর আমার বিশ্বাস, রোহিতই আমার দুলা ভাই। আমি বলেছি না খাবো না, কেন বিরক্ত করছিস আমায়? যা এখান থেকে। না, যাব না। আমার একটা ভুলের মাসুল আজ তোদের দিতে হচ্ছে। তুই যদি না খাস আমিও খাবো না। যা বলছি তুই খেয়ে নে, আমি খাবো না। ওকে, আমিও খাবো না। বোন প্লিজ খেয়ে নে তুই। দুদিন পর তোর বিয়ে, না খেলে অসুস্থ হয়ে পড়বি। ও, আমি না খেলে অসুস্থ হয়ে পড়বো? আর তুই না খেলে অসুস্থ হবি না বুঝি? দূর যা তো। প্লিজ আপু, খেয়ে নে। আর না করিস না। দেখ, রাজ ভাইয়া তো খুঁজে বের করতে হবে ভাইয়াকে। আমার মন বলছে খুব তাড়াতাড়ি তুই পেয়ে যাবি, আর আমারও ক্ষমা চাওয়া হবে। আচ্ছা চল, আমি বেশি খেতে পারবো না, অল্প খাবো। 2 দিন পর আজ গায়ে হলুদ। আমি বাসায় সব ডেকোরেশনগুলো দেখছি, কোথায় কি লাগাতে হবে। হঠাৎ করে রাজ ভাইয়া বলে কেউ চিল্লানি দিয়ে আমার কাছে আসলো। আরে বিথি আপু যে, কেমন আছো? ভালো ভাইয়া, তুমি? আমিও ভালো আছি। চলো না একটু তোমার সাথে বসে প্রেমালাপ করি। না আপু, এখন হবে না, আমি কাজ করছি। দেখছো না, তুমি যাও, পরে কথা বলবো। ওকে ভাইয়া। দূর থেকে একজন সব দেখছে, তা আমার অজানা। ও, একটা কথা বলতে ভুলে গেছি, বিয়েটা আমাদের বাড়িতে হচ্ছে, মানে রাজশাহীতে। এখানে অনন্যার পরিবার ও আত্মীয় স্বজন সবাই আসছে। সব কাজ শেষ, অবশেষে আজ আমার ভাইয়ার বিয়ে। সবাই হাসি খুশি, আমিও খুব খুশি, কিন্তু একজনের মুখে কোনো হাসি নেই, তা আমার অজানা। আমি নীল পাঞ্জাবি, নীল প্যান্ট, নীল শু, এক কথা সবগুলো ম্যাচিং করা পরা দেখতে কোনো নায়কের চেয়ে কম না। সিঁড়ি দিয়ে নিচে নামছি, সবাই এমনভাবে দেখছে মনে হয় আমি কোনো ভিন্ন গ্রহের প্রাণী। নিচে নেমে অনন্যাকে দেখলাম, নীল শাড়ি, নীল চুড়ি, হালকা লিপস্টিক। বেশি কিছু কমু না, নজর দিবেন মোর বইয়ের দিকে। আমার মাথা বিগড়ে গেল। অনন্যা একটা ছেলের হাত ধরছে, তার সাথে হাসি খুশিভাবে কথা বলছে, বিশেষ করে আমাকে দেখিয়ে। বাহ বাহ, কাল অবধি আমার পিছনে ঘুরলো,
আর আজ অন্য ছেলের সাথে হাসি খুশিভাবে কথা বলছে। তাদের কথাগুলো কানে আসতে মাথা গরম হয়ে গেল। জানো তুমি যেন কেমন শুকিয়ে গিয়েছো। না গো বাবু, আমি তো ঠিক আছি। মোটেও না, তুমি অনেক শুকিয়ে গেছো। আমাকে দেখিয়ে আরো অনেক কথা বলছে। তখন অনন্যা ছেলেটার কাঁধে মাথা রাখলো। এত তাড়াতাড়ি বদলে যাবে ভাবিনি। ওকে, আমিও দেখবো আর কত নিচে নামতে পারো মিস অনন্যা। হাই, আমি শাম্মী। আপনি নিশ্চয়ই রোহিত চৌধুরী? আমি রোহিত চৌধুরী। আপনাকে তো চিনলাম। আমাকে চিনতে হবে না তোমার। ও তাই বুঝি মিস। চলো কোথাও বসে কথা বলি। ও শিওর। আমি আর স্বামী কথা বলছি তা দেখে অনন্যা যেন তেলি বেগুনে ফুলছে। জানো চলো না ওই দিকে বসি। রাখ তো জানো, যা ভাগ এখান থেকে। ছেলেটি ভয় চলে গেল। আমার খুব হাসি পাচ্ছে। আমাকে দেখিয়ে অনেক নাটক করলে, এবার আমার খেলা দেখো। অরণ্যা তো আরো রেগে গেল। ও মা, তুমি আমাকে কিস করলে, এবার আমি করব। এখানে না গো, ছাদে আসো, তারপর যত খুশি মন ভরে আদর করব। ওকে চলো। অনন্যার অবস্থা দেখার মতো ছিল আমাদের। আর কিছু করতে দেখলে মনে হয় কেঁদে দিবে। ছাদে কেউ নেই, আমি আর স্বামী মেয়েটা দাঁড়িয়ে আছি, জানো, কাছে এসে আদর করব। আমাকে দেওয়ালের সাথে চেপে ধরলো আর কিস করার জন্য ধীরে ধীরে এগিয়ে আসতেছে। আমরা খুব কাছাকাছি একে অপরের। আমার ঠোঁটে কিস করতে যাবে, ঠাস করে শব্দ হলো। কি হলো তা দেখার জন্য প্রস্তুত ছিলাম না। অনন্যা মেয়েটিকে থাপ্পড় দিল আবার পিটানো শুরু করছে। আমি থামিয়ে দিলাম। এই, আপনার সমস্যা কি? একে মারছেন কেন? একে মারছি, বেশি কিছু করলে এখানে মেরে দিব। কত বড় সাহস এই মেয়ে যে তোমার দিকে চোখ তুলে তাকায়। তাতে আপনার কি শুনি? আপনার উনি কি আদর করতে পারে না? যত সব। তোমার খুব দরদ খাওয়ার শখ হয়েছে তাই না? কিছু বলার আগে তার ঠোঁট দিয়ে আমার ঠোঁট বন্ধ করে দিল। কতক্ষণ পর ছাড়লো তা আমার মনে নেই। এই, আপনার সমস্যা কি? যদি আমি মরে যেতাম তাহলে আমার বউয়ের কি হতো? আমি থাকতে তুমি কখনো মরবে না, তোমায় আগলে রাখবো। আপনি কে যে আমায় আগলে রাখবেন? প্লিজ আমাকে একটিবার ক্ষমা করে দাও। তোমার অবহেলা যে আমি নিতে পারছি না। আমার অবহেলায় কি যায় আসে তোমার? আমি একজন ধর্ষক, আর ধর্ষকের কেউ থাকে না। তুমি চলে যাও, আমার চেয়ে ভালো ছেলে দেখে নিও। সেদিনের জন্য সরি, প্লিজ ক্ষমা করে দাও। তোমার বুকে টেনে নাও না আমায়, আর কখনো ভুল বুঝবো না। আমাকে জড়িয়ে ধরে কেঁদে বলছে, ক্ষমা করে দাও না একবার। ক্ষমা কথাটা কত ছোট জানো? সেদিনকে একবার মনে পড়েনি আমার কথা? কখনো খোঁজ নিয়েছো আমরা কোথায় আছি, কেমন আছি? তুমি কখনো জানতে চাওনি সেদিন কি হয়েছিল? যে পাগলটা তোমায় একটা দিন না দেখলে থাকতে পারতো না, তাকে বের করে দিয়েছো, তোমার সামনে আসতে মানা করেছো। সেই জায়গায় 4 মাস তোমায় ছাড়া কেমন আছি বলতে পারবে? একটা দিন বাদ যায়নি, রাত হলে তোমার কথা মনে পড়েনি। মনে হয়েছিল ছুটে যাই তোমার কাছে, কিন্তু তুমি সেই পথ বন্ধ করে দিয়েছ। তখন কোথায় ছিলে তুমি? আর আমি আজ এখানে দাঁড়িয়ে আছি আমার বাবার জন্য। তিনি যদি সেদিন ওই রাস্তা দিয়ে বাড়ি না ফিরতেন, এতদিনে আমার কবর দেখতে পেতে তুমি। কেমন করে ভুলবো তোমার দেওয়া আঘাত? জানো খুব কষ্ট হয়েছিল সেদিন, যখনই তুমি ধর্ষক বলে পুলিশের হাতে তুলে দিয়েছিলে। এক নিঃশ্বাসে কথাগুলো বললাম। হ্যাঁ, কষ্ট কি একা তোমার হয়েছে? আমি এমন কোনো দিন নেই যে প্রতীক্ষায় বসে থাকিনি। তোমায় সব জায়গায় খুঁজেছি, সেদিনের পর থেকে কোথাও খুঁজে পাইনি। তোমার অপেক্ষায় ছিলাম এই বলে যে একদিন আসবে, অনন্যা বলে ডাকবে। সেদিন যখন তুমি সামিয়াকে বাঁচিয়েছো, সে তখন সব সত্যি কথা বলে দেয়। আমার আগে থেকেই সন্দেহ হয়েছিল কিছু একটা তো হয়েছে। সেদিনের পর পাগল হয়েছিলাম আমি। প্রতিদিন তোমার ছবির সামনে কেঁদে কেঁদে রাত পার করেছি। আমি নীরব হয়ে সব শুনছি। ক্ষমা করব কি করব না? তোমার পায়ে পড়ি, একটাবার আমাকে সুযোগ দাও, আর কখনো ভুল বুঝবো না। শুধু একবার প্লিজ। তাকে তুলে বুকে জড়িয়ে ধরলাম। পারলাম না তার চোখের জল আর সহ্য করতে না পেরে ক্ষমা করে আপন করে নিলাম। মানুষ মাত্রই ভুল, তাই তাকে একটা শেষ সুযোগ দিতে হয় ভালো হওয়ার জন্য। বাহ, কি রোমান্টিক সিন। আমি যে এখানে আছি তার খেয়াল আছে? অনন্যা লজ্জা পেয়ে বুকে মাথা লুকালো। তুই কেন এখানে? আমার ভাইয়ের অভিমানটা ভাঙলো তাহলে? নিচে আয়, বিয়ের কাজ শুরু হবে। দোস্ত, আমারে তো লাগে। আরে তোর এই অবস্থা কে করলো? তোর ভাবি তোর ভাইয়ের সাথে আমার প্রেমটাও করতে দিল না। এই খবরদার, আমার বরের দিকে যদি কেউ নজর দিয়েছিস তাহলে চোখ তুলে নিব। বাবারে,
কি রাগ। দোস্ত চল, তাদের একা থাকতে দে। তারা চলে গেল। তো মিস, একটি আদর হবে কি? না, আমার অনেক কষ্ট দিয়েছো। ও বুঝছি, তুমি আমায় ভালোবাসো না একটুও। অবুটা রাগ করি না, রাতে দেখবো কেমন পারো। মন খারাপ করে বললাম, আচ্ছা দেখা যাবে, নিচে চলো। আমাদের একসাথে দেখে অনেকে অনেক কথা বলছে, তাই আমি সবার উদ্দেশ্যে বললাম, আমাকে আর অনন্যাকে দেখে অবাক হওয়ার কিছু নেই। সে আমার বিবাহিত স্ত্রী, আশা করি বুঝতে পারছেন। কারণটা হলো অনেক বড়লোক ঘরে জামাই করার জন্য বাবার কাছে সবাই অনুরোধ করছে, আর আমাকে একটা মেয়ের পাশে দেখে তো বিভ্রান্ত হয়েছে। বিয়ে শেষ হলো, আমাদের মেনে নিয়েছে সবাই। আমাকে আর অনন্যাকে একই রুমে, মানে আমার রুমে দিয়েছে। আজ নাকি আমারও বাসর রাত হবে, এইসব আপু করছে। আমি এক কেজি সাহস নিয়ে 2 নাম্বার বাসর রাতে ঢুকেছি। ও হ্যাঁ, সামিয়া ক্ষমা চেয়েছে, তাকেও ক্ষমা করে দিয়েছি। ক্ষমা করা মহৎ গুণ। কাশি দিলাম। হঠাৎ রুমের দরজা বন্ধ হয়ে গেল। পিছনে অনন্যা দাঁড়িয়ে আছে, তাও রেগে। তোর এতক্ষণ লাগে আসতে? আমাকে আর কিছু না বলতে দিয়ে বিছানায় ফেলে দিয়ে কিস করতে লাগলো। অনেক বছরের জমানো খাবার খাচ্ছে মনে হয়, কতদিন ধরে খাইনি, সব আজই খাবে। আপনারা তো খুব লুচো, সব জানতে চান দেখি। আমি অনন্যা প্রেমের সাগরে হাবুডুবু খাচ্ছি, আমাকে আর কিছু দেখতে দেয় নাই, তাই লিখলাম না। বাসরাতের কাহিনী শোনার খুব শখ, দেখি তাহলে বিয়ে করে নিন, তারপর দিন রাতে আদর খাইয়েন। এইভাবে মান অভিমান দিয়ে চলতে থাকে আমার আর অনন্যার ভালোবাসা। সবাই দোয়া করবেন আমরা যেন সুখী হই।